জেলের মধ্যে একটা ছেলেকে হাত উঁচু করে বেঁধে ইচ্ছা মতো পেটাচ্ছে একটা পুলিশি ম্যাডাম। ভদ্রমহিলা দেখতে শুনতে মারাত্মক লেভেলের সুন্দরী। যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়লেও এর হাতে মার খেয়ে প্রেম ভালোবাসার কথা দ্বিতীয়বার ভুলেও বলবে না। এই মুহূর্তে ভদ্রমহিলা প্রচণ্ড পরিমাণে রেগে আছে। ওর হাতের মার খেয়ে সামনে থাকা ছেলেটার একদম নাজেহাল অবস্থা। কতক্ষণ যাবৎ মেরেছে কে জানে, তবে ছেলেটাকে হাতের লাঠিটা দিয়ে ইচ্ছে মতো আঘাত করছে। যেমন করে মারছে তাতে মনে হচ্ছে একটু বাদে লাঠিটাই ভেঙে যাবে। ছেলেটার বেহাল অবস্থা করে ফেলেছে মেহনুর। কী কারণে মারছে আর কেনই বা মারছে, তাহলে চলুন জেনে আসা যাক। ভদ্রমহিলার বান্ধবীকে এক সিনিয়র ভাইয়ের সাথে পালিয়ে যেতে সাহায্য করেছিলাম। এক সিনিয়র ভাই মেয়েটাকে ভালোবাসে, সেজন্য তাদের প্রেম ভালোবাসার সম্পর্কটা পূর্ণতা দিতে আর বিয়েতে সাক্ষী দেওয়ার জন্যই আজকে বান্ধবীর বোন আমাকে কলেজের সামনে থেকে উঠিয়ে এনেছে। অবশ্য ওদের বিদায় দিয়ে আমি যখন আসছিলাম ঠিক তখনই আমাকে তুলে এনেছে, আর একটু বাদে জেলের মধ্যে নিয়ে ইচ্ছামতো পিটিয়েছে। মনে করেছে মেয়েটাকে আমি কিডন্যাপ করেছি। কেই বা থানাতে কমপ্লেন করতে পারে সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, মেয়ের আব্বুই কমপ্লেন করেছে। হয়তো ভেবেছে আমার সাথে তাদের মেয়েটা পালিয়ে গেছে, কারণ বাসা থেকে ওকে আনার সময় আমি গিয়েছিলাম, সেজন্য আমার নামটাই আগে এসেছে। আজকে একজনের ভালোবাসাকে সফল করতে গিয়ে আমাকে ইচ্ছে মতো ব্যথানি খেতে হলো। না জানি এই ব্যথাটা কতদিন থেকে যাবে। মেয়েটা ঈশানকে বারবার মারছে আর জিজ্ঞেস করছে, এই বল, কোথায় রেখেছিস আমার বান্ধবীকে? কোথায় ওকে লুকিয়ে রেখেছিস? সত্যি করে বল। একটু বাদেই কিডন্যাপের পর ওর জন্য কি মুক্তিপণ দাবি করতে চাইস, তাই না? আমি সেটা খুব ভালো করেই জানি। ঈশানের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বান্ধবীর বড় বোনের বান্ধবীকে ওরই এক সিনিয়র ভাইয়ের সাথে আজকে বিয়ে দিয়ে দিয়েছে। দুজনের বিয়েটা দিয়ে তারপর কলেজের সামনে গিয়েছিল একটা বন্ধুর সাথে দেখা করার জন্য। সেখান থেকে ফেরার সময়ই মেহনুর ম্যাডাম ওকে তুলে এনে ইচ্ছা মতো এখন আড়ং ধোলাই করলো। না জানি বাসায় জানতে পারলে এসব নিয়ে কী হুলস্থুল কাণ্ড বাঁধবে। এখন জেল থেকে ছাড়াবেই বা কে? হাঁপু যদি জানতে পারে এরকম বাজে কোনো কাজ করেছে, তাহলে আর রক্ষে থাকবে না। ঈশান কথা বলছিল না, মেয়েটা বারবার ওকে আঘাত করছিল। এর মাঝখানেই কেউ একজন থানায় তাড়াহুড়ো করে ঢুকলো, আর ঢুকেই দেখলো টর্চার সেলের মধ্যে নিয়ে ওরই বড় বোন তার একমাত্র বেস্ট ফ্রেন্ডকে ইচ্ছা মতো মারছে। মেয়েটা তাড়াহুড়ো করে এসে লকআপের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আপু কি করছিস? কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই যাকে মারছিস ও তোর বান্ধবীকে নিয়ে পালিয়ে যায়নি, ও তো শুধু হেল্প করেছিল। আর সবচেয়ে বড় বিষয়, এতে তোর বান্ধবীরই ইচ্ছেটা বেশি ছিল। এতে ঈশাদের কোনো দোষ নেই, ও শুধু দুজনকে সাহায্য করেছিল। এই বিয়েতে দুজনেরই সম্মতি ছিল, এমনটা নয় যে ওরা ম্যাচিওর না। তুই কি করে পারলি আমার ফ্রেন্ডকে তুলে এনে এমন করে টর্চার করতে? মেয়েটা এক নাগারে কথাগুলো বলতেই এবার ঈশানকে ওর বান্ধবীর বোনটা ছেড়ে দিল। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একদম লটকে রইল দড়িতে ভর করে। মনে হচ্ছে এ দড়িটা ছেড়ে দিলে নিচে পড়ে যাবে। তার হাঁটার শক্তিটাও নেই। এবার মেয়েটা বেরিয়ে আসলো। তারপর ওর বোনের সামনে এসে দাঁড়াতেই ছোট বোন বলতে লাগলো, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। সব কিছু না জেনে না শুনে সোনিয়া আপুর আব্বু আম্মুর কাছ থেকে কী সব উল্টো শুনেই তুই এমন একটা কাজ করবি আমি ভাবতেও পারিনি। তোর তো একটা বার জানা উচিত ছিল এই ছেলেটা অন্যায় করেছে কিনা। না জেনে তুই একটা নিরীহ ছেলেকে আজকে এমন করে মারলি। এর জন্য তোকে যে কি করতে ইচ্ছা করছে আমি নিজেও জানি না। আমি তো শুনলাম যে ওই নাকি সোনিয়াকে নিয়ে পালিয়েছে। কিডন্যাপ করার সময় নাকি ওই ছিল সোনিয়ার সাথে। আমার তো মনে হচ্ছে ও কিছুক্ষণ বাদেই মুক্তিপণ দাবি করতো। তুই কিছু ভুল শুনিসনি তো? না, আমি ভুল শুনিনি, আর কোনো কাহিনীও করিনি। ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে যতটা ভালো করে চিনি তুই ওকে তার কোনো অংশেই চিনিস না। তুই ওকে আজকেই প্রথম দেখছিস, কিন্তু আমি ওকে দেখে আসছি সেই 5টা বছর আগের থেকে। খামোখা তুই ওর গায়ে হাত তুলে আজকে অনেক বড় ভুল করে ফেললি আপু।
এখন ওর আব্বু আম্মুকে আমি কি বলবো? কি বলবি মানে? তোদের মাঝে কি সম্পর্ক আছে? তোকে কি ছেলেটার আব্বু আম্মু ওর দায়িত্ব দিয়ে দিয়েছে? সত্যি করে বল। তোর কি মাথা খারাপ আপু? ওকে আমি ফ্রেন্ডের বাইরে কিছুই ভাবি না, আর দিন শেষে তুই কি না এরকম আজে বাজে কথা বলছিস? ঈশানকে ছাড় বলছি, না হলে কিন্তু আমি আব্বুকে কল করতে বাধ্য হব বলে রাখলাম। এবার মেহনুর অর্থাৎ মেয়েটা ইশারা করতেই একটা হাবিলদার গিয়ে ছেলেটাকে বাইরে বের করে দিল। ঈশান পড়ে যেতে গেলে মিম তাড়াহুড়ো করে এগিয়ে আসলো আর বেশ খানিকটা অসহায় কণ্ঠে বলতে লাগলো, কি একটা অবস্থা করেছিস আপু তুই? দেখ একবার, ছেলেটা হাঁটতে পর্যন্ত পারছে না। মানুষকে মানুষকে মানুষ এমন করে মারতে পারে? তুই সবটা না জেনে না শুনে প্রমাণটা হাতে না নিয়েই কারোর কথা শুনে এরকম একটা অন্যায় কাজ করলি। আইনের লোক হয়ে তুই এরকম বেআইনি কাজটা কি করে করতে পারলি আমি ভাবতেই পারছি না। মেহনুর অসহায়ভাবে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান একবার তাকিয়ে থেকে তারপর বাইরে বেরিয়ে যেতে নিলে পড়ে যেতে গেলে তখন মিম তাড়াহুড়ো করে আবারও ধরল। তারপর ওর হাতটা কাঁধের উপর দিয়ে ঈশানকে নিয়ে বাইরে নিয়ে গেল। ঈশান খানিকটা মিমকে ছেড়ে দিতে চাইছিল, ওর বোনের সামনে এসে জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর বোনের বান্ধবীকে পালিয়ে যেতে সাহায্য করেছি, তাতেই আমার এই অবস্থা। এখন যদি ভুলভাল কিছু একটা ভেবে নেয় তুই আমাকে ধরেছিস বলে, তারপর দেখবি আমাকে বাঁচিয়ে রাখবে না, একেবারে ইনকাউন্টার করে মেরে দিবে। বললেই হলো মেরে দিবে? আজকে একবার বাসায় যাই, এর একটা বিহিত করছি। ও পুলিশ হয়েছে বলে কি যা ইচ্ছে তাই করবে? কখনো কিছু জানার চেষ্টা করবে না, নিজের মতো করে সব সময় ভুলভাল কাজ করবে। এখন আবার এরকম একটা ভাব নিয়েছে যেন কিছুই জানে না। আর তুই আমার সাথে চল তো, ও তোর কি ক্ষতি করে আমিও দেখব। কোনো রকম গলার কাছে এসে জানটা বেঁধে আছে, এরপরেও বলছিস তুই কি ক্ষতি করতে পারবে তোর বোন? মেরে তো একেবারে হাড়গোড় ভেঙে দিয়েছে। বাসায় গিয়ে কি বলবো এখন? বাসায় যাবার আগে হসপিটালে চল, তারপর বাসার কথা চিন্তা করবি। মিম ঈশানকে ধরে বাইরে নিয়ে আসে। একটা রিক্সা করে দুজন হসপিটালে চলে যায়। তারপর ঈশানের বন্ধুদের ফোন করতেই ওরাও হসপিটালে আসে। সেখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে আর ডাক্তার দেখিয়ে ছেলেটাকে নিয়ে বাসায় চলে যায়। আব্বু আম্মু ঈশানকে দেখে বারবার জিজ্ঞেস করতেই তখন ঈশান বলতে লাগলো, আর বলো না আম্মু, এই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আজকে। আসলে পেছন থেকে একটা বাইক এসে এমন করে ধাক্কা দিল যার জন্য অন্য পাশে থাকা একটা দেয়ালের সাথে গিয়ে ছিটকে এমন করে আঘাত পেয়েছি যে হাঁটতেও পারছি না। আব্বু আম্মু কেমন সন্দেহের চোখে তাকালে। তখন ঈশানের বন্ধুরাও তাতে ইশায় দিল। তখন মিম বলতে লাগলো, দেখে শুনে হাঁটতে পারিস না? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এরকম করে কেউ রাস্তায় হাঁটাচলা করে? নে, এখন তুইও জ্ঞান দিতে আরম্ভ কর। এখন কথা না বলে আমাকে রুমে দিয়ে আয়, ভালো লাগছে না। ঈশানকে ওর বন্ধুরা ধরাধরি করে রুমে দিয়ে আসলো। আব্বু আম্মুকে কিছু একটা বুঝ দিয়ে থামানো তো গেল, তবে ডক্টর বলে দিয়েছে বেশ কিছুদিন সময় লাগবে সারতে। শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে, মারের চোটে শরীর দুর্বল হয়ে পড়েছে। বেশ কিছুদিন আর বোধহয় বেড রেস্ট থাকতে হবে, বাইরে কোথাও যাওয়া যাবে না। অন্যদিকে মিমের বোন মেহনুর ডেস্কে বসেছিল। ঠিক তখনই ওর ফোনটা বাজতে লাগলো। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে একটা আননোন নম্বরে চেনা কণ্ঠে বলতে লাগলো, মেহনুর, তুই কি রে? আসলে তুই না একদম একটা বজ্জাত মেয়ে। তোর আব্বু আম্মু বলে না, সেটা ঠিকই বলে। কে তুই? আর এরকম করে কথা বলছিস কেন? এখন বান্ধবীকে ভুলে গেছিস? আমার বিয়েটা হয়েছে আর তাতেই ভুলে গেলি? ও তুই কোথায় ছিস তুই? আমি আরও কী সব কাণ্ড করে ফেলেছি। আমি আমি ভাবলাম তোকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, তাই তো ছেলেটাকে। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা অচেনা ছেলেকে যে কিনা আমাকে দিয়ে আসতো, তাকে কিনা তুই এমন করে আঘাত করি। শেষে তুই একটা নিরীহ ছেলেকে এমন করে মারি। তোর সব কিছুতে আসলে বাড়াবাড়ি। তুই একটু বেশি বেশি করে ফেলিস সব জায়গায়। আরে আমাকে এরকম করে বলছিস কেন? আমি কি কিছু করতে চেয়েছি নাকি? তোর আব্বুই আমাকে এমন করে বললো, যার জন্য ভেবেছিলাম। যার জন্য ভেবে বসলি ঈশান আমাকে কিডন্যাপ করেছে, তাই না?
আর এই নিরীহ ছেলেটার গায়ে অমন করে হাত তুললি? তোরই বলিহারি, এমন একটা কাণ্ড তুই কি করে করতে পারি? দেখেছিস ছেলেটার কি অবস্থা হয়েছে? ভিডিও কল দিয়েছিল তোর বোন। ছেলেটার আব্বু আম্মু কত হাউতাস করছে, শেষে কিনা আমাকে সাহায্য করতে এসে তোর জন্য এত বড় একটা বিপদে পড়তে হলো ছেলেটাকে। তুই দেখিস তোর বিয়ের সময় খুব গন্ডগোল হবে, আমি বলে দিলাম। তুই কখনো ভালো বর পাবি না, যে তোকে প্রতিনিয়ত মারবে। তুই যেমন সবাইকে সবসময় মারতে থাকিস, দেখবি তোর বড় তাকে সবসময় মারবে। মেহনুর অনেক চেষ্টা করেও সোনিয়াকে বোঝাতে পারল না। শেষে মেয়েটা রাগ করেই কলটা কেটে দিল। অন্যদিকে মিম বাসায় এসে আব্বু আম্মুকে সবটা বলে দিয়েছে। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেহনুর সন্ধ্যার মুখে বাসায় আসলো। মেয়েটা যে পুলিশের চাকরিটা কেন নিয়েছিল কে জানে, তবে বলে পুলিশের চাকরিটা নাকি ওর কাছে ভালো লাগে। কী দেখে যে মেয়েটার পুলিশের চাকরি ভালো লাগে আল্লাহ ভালো জানে। অতিরিক্ত রাগ আর জেদ বলে হয়তো। মেহনুর দেখতে যতটা সুন্দর, ওর রাগটা তার থেকে অতিরিক্ত পরিমাণে বেশি, যার কারণে সব ছেলেরাই ওর থেকে দূরে দূরে থাকে। প্রথমে হয়তো অজানা অচেনা ছেলেগুলো ওর আশেপাশে আসলেও মেহনুর যখন বুঝতে পারে ঠিক তখনই ওদের মেয়েরে তাড়িয়ে দেয়। মেহনুরের এমন বদ মেজাজের কারণে কোনো ছেলে ওকে বাসায় এসে দেখে পছন্দ করে না, কারণ সবার সামনে ও বলে দেয় বিয়েটা করবে না। এই তো গত 2 সপ্তাহ আগের ঘটনা। ওর আব্বু একটা ভদ্র সভ্য আর এডুকেটেড ছেলেকে কোথার থেকে ধরে আনলো। ছেলেটা দেখতেও বেশ হ্যান্ডসাম আর সব কিছু ঠিকঠাক চলছিল। তার মাঝখানেই মেহনুর বলে উঠল ওর গার্লফ্রেন্ড কয়টা আছে। ছেলেটা আমতা আমতা করতেই তখন মেহনুর বলতে লাগলো, আমি তো খুঁজে বের করে ফেলবো আপনার কয়টা কোথায় গার্লফ্রেন্ড আছে। আমার আব্বু আম্মু আপনাকে অন্ধবিশ্বাস করতে পারে, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হিসেবে আপনার সব খোঁজ খবর আমি নিব। আর কোনো ব্যাগার ভাই দেখলেই না আপনাকে বিয়ে করা তো দূরে থাক, ছেলের ঘানি টানিয়ে ছাড়বো। ছেলে আর ছেলের বাসার লোকজন পারে তো সেখান থেকে দৌড়ে পালায়। ছেলের যে কোনো একটা কেলেঙ্কারি আছে সেটা ওরা বুঝতে পারে। মেহনুরের আব্বু অনেক বকাঝকা করে। সেদিনই মেয়েটা ওর আব্বুর মুখের ওপর বলে দিয়েছে, দেখো আব্বু, যাকে বিয়ে করব তাকে দেখে শুনেই বিয়ে করতে হবে। আর সে যদি ভালো না হয় হঠাৎ করে বিয়ে করে নিলেই তো আর হলো না। তারপর যদি বিয়ে করার পর জানতে পারি ছেলের বাজে অভ্যেস বা নেশা করে, তখন কি করবে? তার থেকে আগে জানাটা কি ভালো নয় বলো? মেহনুরের আব্বু বেশ খানিকটা কড়া কণ্ঠে বলেছিল, তোমার জন্য কোনো রাজের রাজকুমার আসবে, আমিও সেটা দেখতে চাই। এরপর থেকে আমি আর কোনো ছেলে আনবো না। এই নিয়ে 5-5টা ছেলেকে তুমি তাড়ালে, প্রত্যেকটা ছেলের এক একটা দোষ ধরে তুমি বারবার তাদের তাড়িয়ে দাও। তুমি বলতে পারবে এই জগতে এত সাধু সন্ন্যাসী ছেলে কোথায় পাবে? তুমি কি কম করেছো? কলেজ লাইফে কতগুলো ছেলেকে পেছনে ঘুরিয়েছো, না জানি কতগুলোর সাথে প্রেম করেছো। দেখো আব্বু, তুমি আমাকে এমন করে বলতে পারো না। আমি না হয় একটু বেশি সুন্দর, সেই জন্য ছেলেগুলো আমার পেছনে ঘুরছে। তাই বলে এমনটা নয় যে আমি ওদের সাথে প্রেম করে বেরিয়েছি। তুমি একটাবার ওদের একটু সুযোগ দিতে। তোমার আব্বুর খোঁজ খবর নেই আর তুমি ওদের সামনে এমন করে বললে? এরকম করে তালবাহানা করলে কি কখনো কেউ তোমাকে পছন্দ করবে? আর না কোনো ছেলের সাথে তুমি সংসার করতে পারবে। বিয়ে করার পরে মনে হয় তুমি তার হাজারটা ভুল ধরে তারপর সম্পর্কটা নষ্ট করবে। তোমাকে নিয়ে হয়েছে এক জ্বালা। আমি জানি না তোমাকে কোন ছেলে বিয়ে করবে, তবে মনে হয় না তুমি কোনো ছেলে পাবে। এরকম খুদ ধরতে থাকলে দেখো মামনি, পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না। সেক্ষেত্রে তুমিও পারফেক্ট নও। কোনো না কোনো দিক তোমার একটা দুর্বলতা আছেই। তাই তেমন করেই আমাদের সবার সাথে মানিয়ে নিতে হয়। আর তেমনিভাবে জীবন সঙ্গিনীকে দেখে শুনে বেছে নিলেও তাকে ভালোভাবে আর মানিয়ে নিয়ে চলতে হয়। সবাই সবসময় পারফেক্ট হয় না। পৃথিবীতে এমন কেউ নেই যে পারফেক্ট হিসেবে জন্ম নিয়েছে। তাছাড়া প্রত্যেকটা মানুষেই কোনো না কোনো দিক দিয়ে আর দোষ গুণ থাকবে। ঠিক তেমনিভাবে তোমাকে যদি কারোর সাথে থাকতে হয় তাহলে সারা জীবন কোনো একটা বিষয়টাকে মানিয়ে নিয়ে থাকতে হবে। মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। মেয়েটা সেদিন রাগ করে সেখান থেকে চলে গেছিল। আর তাতেই মেহনুরের আব্বু হতাশ হয়েছিল। মেয়েকে যে কোনো পুলিশের চাকরির জন্য সাপোর্ট করছিল, মেয়েকে যে কেন পুলিশের চাকরির জন্য সাপোর্ট করেছিল কে জানে।
এখন তার জন্য পস্তাতে হচ্ছে। একে এই মেয়েটা রাগী আর বদমেজাজি হয়েছে, তারপর এখন আবার সারাদিন ওই সব চোর ছ্যাচর নিয়ে থেকে আরও যেন মেজাজটা পুরো বিগড়ে গেছে, যার জন্য এখন একদম রাগী আর জেদি হয়ে উঠেছে। কোনো কথাই তাকে বললে শোনানো যায় না। 1 মাস পরে সেদিন ঈশান কলেজে আসে, তারপর এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলো। এর মাঝখানে মিম ওকে দেখে এগিয়ে আসে আর বলতে আরম্ভ করে, যাক, শেষ পর্যন্ত তোকে কলেজে দেখতে পেলাম। এখন ভালো লাগছে জানিস, তুই কলেজে না থাকলে আমাদের আড্ডাটাই জমে না। দেখ বোন, তুই আমার থেকে একটু দূরে দূরে থাকিস। না জানি তোর বোন উল্টাপাল্টা আবার কিসব ভেবে নিয়ে তারপর আমাকে আবার আড়ং ধোলাই করে, তার ঠিক নেই। আমার ভয় লাগে তোকে দেখলেই। সেদিন যেভাবে মেরেছে, অন্য কোনো ছেলে হলে নির্ঘাত এতদিনে হার্ট অ্যাটাক করতো। আমি তাও তোর সাথে সম্পর্কটা রাখছি। দেখ বোন, তুই একটা মেয়ে, আর তোর বোন যে পরিমাণে রাগী আর জেদি, তাতে যে কোনো সময় উল্টাপাল্টা কিছু একটা ভেবে আমাকে আবার থানায় নিতে পারে। সেদিন আব্বুকে বলে ম্যানেজ করেছে, কিন্তু এরপর কি করে করব বলতো? তুইও না আপুর মতো কী সব আজে বাজে কথা বলতে আরম্ভ করে দিস। এরকমটা হবে না দেখিস। আর আপুকে আমি সেদিন অনেক কথাই বলেছি, বকাঝকাও করেছি। আমার বেস্ট ফ্রেন্ডকে কিনা আপু না জেনে না শুনে মেরেছে। আমিও কি জানতাম নাকি ওই বদমহিলা তোর বোন? আগে জানতে পারলে কখনোই তোর সাথে বন্ধুত্বই করতাম না। এমন করে বলছিস কেন? আমি কি এতটাই খারাপ যে আমার সাথে বন্ধুত্ব করা যায় না? করা যায়, কিন্তু এরকম বদরা কি একজন মহিলার বোনের সাথে ফ্রেন্ডশিপ করে বেঁচে থাকাটাই দায় হয়ে যায়। এখন তো আমার বাসায় যেতে ভয় লাগে, না জানি কোথা থেকে তোর সাথে আমাকে দেখে ফেলে তোর বোন, আর তারপরে উল্টাপাল্টা কিছু ভাবতে শুরু করে। কখন কি করবে তার ঠিক নেই। মেয়েটা এমনিতেই তোর জন্য টেনশন করছিল, তার উপরে আবার তুই এসব বলে ওর চিন্তাটাকে বাড়িয়ে দিচ্ছিস। ঈশান একটু মুচকি হাসলো। ছেলেটা যে মজা করছিল এতক্ষণে সেটা মিম বুঝতে পারল। ভদ্রমহিলা ওর কাছে গিয়ে কিল ঘুষি মারতে আরম্ভ করলে ঈশান বলতে লাগলো, মারছিস কেন? কয়েকটা দিন হলো একটু হাঁটাচলা করতে পারছি। এক বোন মেরে আধমরা করে একেবারে বেডে ফেলেছে, এখন আরেক বোন কি হাত পা ভেঙে দিতে চাইছে? কুত্তা আর আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তুই সত্যি সত্যি কথাগুলো বলেছিস। তুই জানিস আমি তোকে ফ্রেন্ড হিসেবে ঠিক কতটুকু পছন্দ করি, কতটুকু ভালোবাসি। তুই এমন করে বলতে পারলি আমায়? তাছাড়া আর উপায় কি? তোর বোন যে পরিমাণে টর্চার করতে আরম্ভ করেছে, তাতে শহরের ছেলেগুলো এরপর টিকতে পারলে হয়। আচ্ছা একটা কথা ভাই, এই মেয়েকে বিয়ে করবে কে বলতো? এরকম একটা বদরাগী বদমেজাজি মেয়েকে যে বিয়ে করে ফেসে যাবে, আমি শুধু সেটাই ভাবছি। তোর যদি এতই চিন্তা, তাহলে তুই করে নে। খেপেছিস? বিয়ে করব না জীবনেও। তারপরে এরকম বজ্জাত মহিলাকে বিয়ে করব না, যার সাথে একটু ভালোভাবে কথা বলা যাবে না। আচ্ছা সত্যি করে বলতো, তোর বোনটা কি সবসময় এরকমই গোমরামুখ আর সবার সাথে এরকম করেই সিনকেট করতে থাকে? না জানি আমার মতো কতগুলো অসহায় হতদরিদ্র হতবাগার হাড়গোড় ভেঙেছে কে জানে। বাদ দে তো, আজে বাজে কথা না বলে এখন বল, তোর কি অবস্থা? শরীর ঠিক আছে তো? কয়েকদিন একটু কলেজে আসতে পারিনি, আর তোর খোঁজ খবরও নেওয়া হয়নি। তাই বলছি কি যে সত্যি করে বল না, তুই কেমন আছিস? সে তো দেখতেই পাচ্ছি। ঈশান সবার সাথে আড্ডা দিয়ে তারপর ক্লাস করে কলেজ থেকে বের হচ্ছিল। তখন মিম এসে বাসায় যাওয়ার জন্য আশেপাশে তাকাতে লাগলো। ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মিম রিক্সা পাচ্ছে না দেখে ছেলেটা বাইকটা এনে ওর সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো, ওঠ। কেন? কেন আবার উঠে পড়, আমি তোকে পৌঁছে দিচ্ছি। সে আবার কেন? তাছাড়া তুই না বললি যে আমার সাথে যদি আমার বোন তোকে দেখে ফেলে তাহলে ঝামেলা হবে? সেটা তো হতেই পারে, তাছাড়া এটা কি রিস্কি ব্যাপার? একজন পুলিশ অফিসারের বোনকে বাইকে করে নিয়ে যাচ্ছে, সে যদি জানতে পারে তাহলে নির্ঘাত আবারও কোনো মামলায় ফাঁসিয়ে দেবে, আর না হলে ভাববে তার বোনকে নিয়ে পালিয়ে যাচ্ছি। এমন কিছু ভেবে তো আমাকে ইনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিতে পারে। ঈশান কথাটা হেসে বললেও মিম ওর কানটা মুলে দিল। তারপর উঠে বসে পেছন থেকে এক হাতে জড়িয়ে ধরে হাজারটা কথা বলতে লাগলো। মিমের কেমন ছেলেকে পছন্দ, কীরকম পার্সোনালিটির ছেলেকে বর হিসেবে পছন্দ, সেটা খুব ভালো করেই জানে ঈশান। আর মেয়েটাকে যে অনেকগুলো পছন্দ করে
ঈশানের সেটা অজানা নয়। তবে এই কলেজে আসার পর ইন্টার ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিল, তখন ঈশান মিমকে ফ্রেন্ড হিসেবেই গ্রহণ করেছিল। তখন আর সবাই সবার সাথে প্রেম ভালোবাসায় জড়ালেও ঈশান সেগুলোর মধ্যে জড়ায়নি। সেজন্যেই হয়তো ওদের সম্পর্কটা এতদিন টিকে আছে। অবশ্য মাঝে মাঝে দুজনের মান অভিমানের পালা চলে, কিন্তু তখন ঈশান নিজে থেকেই অনেক চিন্তা ভাবনা করে মেয়েটার সাথে কথা বলে, না হলে যে মেয়েটা রাগ করে নিজেই কান্নাকাটি করবে। ঈশান আর মিম শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন গাড়ি থেকে ওদের দুজনকে দেখল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখে তারপর গাড়িটা নিয়ে চলে গেল। ঈশান মিমকে নিয়ে যখনই ওর বাড়ির দিকে যেতে লাগলো, পথে মিমি একটা ফুচকার দোকান দেখলো। মিম ফুচকার দোকান দেখেই ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান প্লিজ দাঁড়া দোস্ত, ওই দেখ ফুচকার দোকান, চল না ওখানে গিয়ে ফুচকা খাই। অনেক দিন আর তুই আমাকে ফুচকা খাওয়াস না, তাছাড়া একসাথে অনেকগুলো দিন হলো ফুচকা খাওয়া হয় না, আজকে একটা সুযোগ পেয়েছি, প্লিজ দোস্ত চল না। ঈশান জানে মিম প্রচণ্ড পরিমাণে ফুচকা পছন্দ করে, তাই আর এক মুহূর্তও দেরি করলো না। এগিয়ে গিয়ে তারপর ফুচকার দোকানের সামনে দাঁড়াতেই মিম নেমে গিয়ে ফুচকার অর্ডার করতেই ঈশানও এক প্লেট নিয়ে খেতে লাগলো। অন্যদিকে ছোট বোনের সাথে তার বেস্ট ফ্রেন্ডকে একই বাইকে আর জড়িয়ে ধরে রেখে যেতে দেখেই মেহনুরের বেশ খানিকটা বিরক্তি লাগলো। হয়তো ফ্রেন্ড, কিন্তু এরকম করে জড়িয়ে ধরে রাখার কি আছে। আধা ঘন্টা ফুচকা টুচকা খেয়ে দুজনে আর একটু ঘুরে তারপর মিমের বাসার সামনে আসে। মেয়েটাকে নামিয়ে দিতেই মেয়েটা চলে গেল। তখন ঈশান বাইক নিয়ে বাসার দিকে যায়। এর মাঝখানে দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে কেউ যে একজন ওদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছে সেটা ওরা দেখেইনি। আসলে মেহনুর বাসায় এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ওরা বাসায় আসে কিনা সেটা দেখার জন্য। আর ঠিক আগের মতো করে মিম ঈশানকে জড়িয়ে ধরে রেখেছিল, কিন্তু যাবার সময় ওদের মাঝে এমন কোনো কথোপকথন হলো না যেটা থেকে মেহনুর বুঝতে পারবে দুজনের মাঝে সম্পর্ক আছে। তবে মেহনুরের মনে হয় একটা ছেলে আর মেয়ে কখনো ফ্রেন্ড থাকতে পারে না, ওদের মাঝে কেউ না কেউ দুর্বল হবেই। কিন্তু মিম আর ঈশানের মাঝে কে যে আগে দুর্বল হবে সেটা নিয়েই ভাবছে। একে আব্বু আম্মু রেগে আছে, তার উপর আবার যদি বোনটাকে বলে এই ছেলেটার থেকে দূরে থাকতে, তাহলে কখনোই থাকবে না। মেহনুর অনেক চিন্তা ভাবনা করে তারপর ডাইনিংয়ে এসে দেখলো মিম টিভি অন করে দিয়ে বসে পড়েছে। মেয়েটা ফ্রেশও হয়নি, কেমন বজ্জাত মেয়ে দেখেছ। কথাগুলো ভেবেই মেহনুর এসে বোনের পাশে দাঁড়ালো। মিম একবার ওর দিকে তাকিয়ে টিভি দেখায় মনোযোগ দিতেই মেহনুর ওর থেকে কিছুটা দূরে বসলো। আম্মু এর মাঝেই কিচেনের দিকে গেছে, ওদের জন্য হয়তো হালকা নাস্তার ব্যবস্থা করতে। আচ্ছা সত্যি করে একটা কথা বলবি আমাকে মিম? তোমাকে আবার কোন কথাটা আমি মিথ্যে করে বললাম বলো তো? না মানে আসলে তোর ওই ফ্রেন্ডটাকে দেখে আমার কেমন যেন লাগে, মনে হয় তোদের মাঝে কিছু একটা আছে। সত্যি করে বলো তো, তোদের মধ্যে কে কার প্রতি দুর্বল? এটা যদি পরবর্তীতে জানতে পারি তাহলে কিন্তু ঝামেলা হবে। আর তুই জানিস কি না আমি জানি না, তবে একটা ছেলে আর একটা মেয়ে কখনো শুধু ফ্রেন্ড থাকতে পারে না। তোমাকে এসব ফালতু কথা কে বলেছে? ও আমাকে পছন্দ করে না সেটা আগেই জানিয়েছে, বলেছে বাসা থেকে যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে করে নিবে। আর ওকে আমার ফ্রেন্ড হিসেবে যতটুকু পছন্দ, বয়ফ্রেন্ড কিংবা বর হিসেবে তার অর্ধেকটাও নয়। কারণ ওর মধ্যে যে পার্সোনালিটি আমি সেটা খুঁজে পাই না আমার বয়ফ্রেন্ড হিসেবে। আর এসব কিছু আমার ওকে নিয়ে ভাবাই হয়নি। আড্ডা আর কলেজ, আশেপাশে একটু ঘুরি ফিরি, এইগুলোই। ছোটোবেলা থেকে তেমন কোনো ফ্রেন্ড ছিল না, কলেজে ওঠার পর কয়েকটা ফ্রেন্ড পেয়েছি, তার মধ্যে ঈশান একজন। আর তুমি তো জানো আমার সবগুলো ফ্রেন্ডের মধ্যে অধিকাংশই ছেলে, আর ওই কলেজে তো যতগুলো মেয়ে আছে সবগুলো আমাকে হিংসে করে। আর তোমার বোকা বোন কিনা তোমার মতো দেখতে, একটু আগুন সুন্দরী, সেই জন্যই ছেলেরা আমার পেছনে পড়ে থাকে। শত হলেও পুলিশ অফিসারের বোন আর ম্যাডামের ছোট বোন, একটা কোয়ালিটি আছে বস। যদি কিছু থেকে থাকে আমাকে বলতে পারিস, পরবর্তীতে কিন্তু জানতে পারলে তখন তোদের দুটোকে নিয়ে জেলে আটকে রাখবো, একটাকেও কিন্তু কোনো ছাড় দেবো না, বলে রাখলাম আগেই। তুমি তো পারোই এসব আজে বাজে কাজ করতে, তোমাকে দিয়ে এর থেকে আর কি ভালো হবে? আমি কি জানি না মনে করেছো? মিম আর কোনো কথা বলল না, মেহনুরও সেখান থেকে চলে গেছে।
তারপরও কেমন জানি সন্দেহ লাগছে। আর ছেলেটাকে ওর বোনের সাথে দেখি এত জেলাসি ফিল কেন হচ্ছে? গত একটা মাস যাবৎ মেহনুর নিজের বোন আর ওই ছেলেটার দিকে নজর রেখেছে, তবে তেমন কোনো ক্লু কিংবা ইঙ্গিত পায়নি। সবার সাথে মিম যেমন করে কথা বলে, ঈশানের সাথেও ঠিক তেমন। মাঝে মাঝে ছেলেটা মিমকে বাসায় পৌঁছে দিয়ে গেছে, ওদের সাথে ঘুরতে গেছে, এগুলোই আর কি। এর বাইরে তেমন কিছুই ছিল না, যার জন্য বুঝতে পারবে যে ঈশানের সাথে ওর বোনের কোনো রকম চক্কর চলছে। 2 মাসের মাথায় সেদিন সোনিয়া বাসায় চলে আসে, আর ঈশানের সেই বড় ভাইটা যার সাথে মেয়েটাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, তাদের সাথে ঈশানের যোগাযোগ হয়। ওরা দুজন একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ঈশানকে ডাকে, আর ঈশানও এসে অবাক হলো, কারণ ওইখানে সোনিয়া আপু আর রায়হান ভাইয়ার সাথে অন্য একজন কেউ আছে। রায়হান ভাইকে দেখা যাচ্ছে আর সোনিয়া আপুর সাথে বসে আছে। ও এখন তো ভাবি হয়, কিন্তু পাশে যে কে বসে আছে ঈশান তাকে ভালো করে দেখতে পারল না। ভাবলো ওদের কোনো ফ্রেন্ড হবে, তাই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে এগিয়ে গেল। তারপর সামনে গিয়ে বসতে যাবে, ঠিক তখনই নজর পড়ল সেদিনের সেই মেয়েটা, অর্থাৎ সোনিয়া আপুর বজ্জাত বান্ধবী, যে কিনা মিমের বড় আপু, যে সেদিন ভুলবশত কোনো কিছু না জেনেই ওকে তুলে নিয়ে গিয়ে উদম কেলানকে লিয়েছে। ঈশান মেয়েটাকে দেখেই দাঁড়িয়ে গেল। ঈশান বেশ খানিকটা ভয়ার্ত চেহারা নিয়ে মেয়েটার দিকে তাকালে, তখন ওর পাশে থাকা সোনিয়া বলতে লাগলো, এ কি ভাইয়া, তুমি ভয় পাচ্ছ কেন? আমি মেহনুরকে ডেকেছি তোমার সাথে কথা বলার জন্য। আর ও সেদিন ভুল করে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, তাই একটু সরি বলবে আর কি তোমাকে। মেহনুর কেমন করে যেন ছেলেটার দিকে তাকালো। আজকে খুব গভীরভাবে এই কাজ থেকে পর্যবেক্ষণ করার একটা সুযোগ পাবে মেহনুর ঈশানকে। এবার পাশে থাকা ছেলেটা অর্থাৎ রায়হান ভাইয়া ঈশানকে বলতে লাগলো, আর এত কেন ঈশান, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার আরেকটা শালিকা। তাছাড়া তুমি যদি চাও ওর সাথে কিন্তু লাইন মারতে পারো, দেখতে শুনতে খারাপ না, তবে রাগটা একটু বেশি দেখে শুনে বুঝিয়ে নিতে হবে আর কি। মাপ চাই ভাই, সেদিন যে মারটা খেতে হয়েছে আপনাদের জন্য, তারপর পুরো একটা মাস বেড থেকে উঠতে পারিনি। আর ওনার সাথে প্রেম ভালোবাসা করলে দিন শেষে দেখা যাবে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে যাবে। ওনার দিকে তাকাতেও তো ভয় লাগে, কীভাবে তাকিয়েছে দেখুন। একটু ভালোভাবেও তো মানুষের দিকে তাকানো যায়, পুলিশ কিনা সেজন্য গোয়েন্দার মতো করে চোখ করে তাকিয়ে আছে। ঈশানের কথাতে মেহনুর ফিক করে হেসে ফেলল, বলতে লাগলো, ওকে ওকে, সরি। আসলে আমি সেদিন বুঝতে পারিনি তুমি সোনিয়ার বয়ফ্রেন্ড না, তুমি আমার ছোটো বোনের ফ্রেন্ড, সেই হিসেবে তুমি করেই বলছি। আমি জানতাম না যে তুমি মিমের ফ্রেন্ড, তাহলে আগে ওকে জিজ্ঞেস করে নিতাম তুমি এরকম কিছু করতে পারো কি না। আর সোনিয়া পরে ফোন করেছিল, যতক্ষণে ফোন করেছিল ততক্ষণে ওর আব্বু আম্মু এমন করে বলল, যার জন্য ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম সত্যি যদি তুমি ওকে কিডন্যাপ করে থাকো, তাই আর কি তোমাকে দেখতে পেয়ে উঠিয়ে এনেছিলাম। একটাবার বুঝতে পারিনি এমন কিছুই হয়নি। ঈশান, অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আসলে আমি খুবই দুঃখিত নিজের কাজের জন্য। দুঃখিত হলে আর ধন্যবাদ দিলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? এই দুঃখিত আর ধন্যবাদে কি আপনি যে মারটা আমাকে মেরেছিলেন সেটা ফিরে আসবে ম্যাডাম? মেহনুর এবার খানিকটা অসহায়ভাবে তাকালো। ঈশান এবার একটা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করতে লাগলো। মেহনুর ও মেয়েটাও কিছু একটা অর্ডার করলো। ঈশান খেয়াল করছে পুলিশ ম্যাডাম শাড়ি পরেছে, গোলাপি রাঙা শাড়িতে দুধে আলতা গায়ের রঙের সাথে একদম যেন ফুটে উঠেছে। শাড়িটা যেন এই মেয়েটার জন্যই তৈরি করা হয়েছে। মেয়েটাকে যে অফিসের অর্থাৎ পুলিশের ড্রেসের বাইরেও এত সুন্দর লাগে, এই ঈশান সেটা ভাবতে পারেনি। আর মিমের থেকে ততদিন অবধি জানতে পারেনি এটাই ওর বোন, কিংবা ওর বোন এখানেই পুলিশের জব করে। তাহলে একটু দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করত। সেদিন মার খাওয়ার পরই জানতে পারল। ঈশান খাবার অর্ডার করে খেতে লাগলো। ওদের এরকম কথাবার্তার মাঝখানে মেহনুর বারবার খেয়াল করছে ছেলেটাকে তেমন বাজেভাবে ওর দিকে তাকাচ্ছে না। এবার ছেলেটাকে ট্রাই করার জন্য মেহনুর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা কিছুটা সরিয়ে দিল, কিন্তু ছেলেটা ওর দিকে তাকাচ্ছে না, উল্টো খাচ্ছে আর বারবার রায়হান ভাইয়ের কথার জবাব দিচ্ছে আর হাসছে, কিন্তু ওর দিকে একটা বারের জন্যেও তাকাচ্ছে না। সোনিয়ার দিকেও তেমন করে তাকাচ্ছে না।
মেহনুরকে এবার সোনিয়া ইশারা করলো বিষয়টা বোঝার জন্য। মেহনুর তখনই শাড়ির আঁচলটা ঠিক করে নিল। অন্যদিকে ঈশান খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে এসে ফোনটা চালাতে আরম্ভ করলো। ওরা কথা বলেই যাচ্ছে, কিন্তু ঈশানের সেদিকে তেমন কোনো নজর নেই। মেহনুর বারবার ওকে ট্রাই করার জন্য নানাভাবে নিজেকে আকার ইঙ্গিত আর ওর সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলেও কোনো কাজ হলো না। ছেলেটা নিজের মতো করেই নিজের কাজে ব্যস্ত। তার মানে কি মিম ঠিকই বলেছিল, ঈশান 8-10টা ছেলের থেকে আলাদা। যতটা খারাপ ভেবেছিল ওকে, ততটা খারাপ নয় ছেলেটা। আর হতে পারে, তাতে ওর কি। ওরা 12-15 মিনিট আড্ডা দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে চলে গেল। ঈশান বাইক নিয়ে এসেছিল। বাইরে এসে ওদের দুজনের থেকে বিদায় নিল, তবে মেহনুরের সাথে কোনো কথা বলল না। মেহনুরের এই বিষয়টাতে তেমন একটা ভালো লাগলো না। মেয়েটা বাসায় চলে আসলো। তারপর ওর বোনের রুমে এসে দেখলো কারোর সাথে কথা বলছে। বড় বোনকে দেখে মেয়েটা উঠে বসলো, তারপর ইশারায় আসতে বলল। তারপর মিমের কথা বলা ফ্রেন্ডটা যে মেয়ে সেটাই ভেবে মেহনুর কেন জানি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভেবেছিল ঈশানের সাথে কথা বলছে। মেহনুর বেশ খানিকটা বসে রইল। মিম ফোন কেটে দিয়ে বলতে লাগলো, আপু তুমি কিছু বলবে? না মানে আসলে বলছিলাম কি, তোর ওই ফ্রেন্ড ঈশান, ওর কারোর সাথে সম্পর্ক আছে কিনা বলতো? আসলে সেদিন তুই তো বললি যে তোর সাথে কোনো সম্পর্ক নেই, আর তুই ওকে নিয়ে তেমন কোনো কিছু ভাবিস না। ও কেমন কি সেটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। কেন? যদি ভালো হয় তাহলে ওর বাসায় আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাবে বুঝি? মেহনুর বেশ খানিকটা রাগী চোখে তাকালো বোনের দিকে। মিম একটু মুচকি হাসলো, আর মেহনুর বিরক্ত নিয়ে বলতে লাগলো, যত সব বাজে বাজে আর ফালতু কথা, এসব কথা কোথা থেকে শিখেছিস তুই? শোন, আমি ওর বিষয়ে একটু খোঁজ খবর নিচ্ছি, যার জন্য বুঝতে পারি যে ছেলেটা কেমন, তোর সাথে মেলামেশা করে, কখন কি করে না করে এই কথা জানার দরকার আছে তো। একটা মাত্র বোন আমার, তার সম্পর্কে খোঁজ খবর নেব না? কার সাথে ঘুরে ফিরে বেড়ায়, কোথায় যায় না যায়, তার জন্য তো একটু খোঁজ খবর নেওয়া লাগে, তাই না? কিন্তু আমার তা মনে হচ্ছে না। তুমি যদি ওকে পছন্দ করো তাহলে সেটা সরাসরি বলো আপু, এত ভনিতা করার কিছু নেই। আমার কেন জানি মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করো। একটা থাপ্পড় মারবো ইডিয়েট! কী সব বাজে বাজে কথা বলে দেখো। ছোট বোনের ফ্রেন্ডকে কি বড় বোন পছন্দ করতে পারে? এগুলো কখনো হয়? কেন হয় না? আর আর কি জন্য হয় না আমি তো সেটাই বুঝতে পারছি না। অবাস্তব কিছু নয় তো, এগুলো এখন অহরহ হচ্ছে। ফ্রেন্ডের বড় বোনকে বিয়ে করছে, বড় ভাইকে বিয়ে করছে, আর ফ্রেন্ডের বোনকে বিয়ে করা কি অন্যায় আপু? অন্যায় নয় তো। ও ভালো একটা ছেলে, বাবার টাকা পয়সা আছে, তার উপরে অনেক ভদ্র সভ্য। যতদিন যাবৎ চিনি তাতে করেই জানি কোনো বাজে নেশার মাঝে নেই ও। একটা মেয়ের সাথে ঈশান কথা বলে না, শুধু আমি ব্যতীত। ও নিজেই বলেছে প্রেম ভালোবাসার উপর নাকি ওর বিশ্বাস নেই। যদি কোনো সম্পর্কে জড়ায় তাহলে সরাসরি বিয়ে করে নিবে। আমার কিন্তু তা মনে হয়নি। এতদিন ভালো কোনো মেয়ে পায়নি, সেই জন্যই তার আশেপাশেও আসেনি। যেদিন ভালো কোনো মেয়ে পাবে দেখবি ঠিকই প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়বে। মেহনুর কথাগুলো বলে সেখান থেকে উঠে গেল। মিম বোঝার চেষ্টা করলো যে বোন কি বলে গেল, তবে কেমন যেন সন্দেহ লাগছে বোনের উপরে। তাহলে কি ওর ফ্রেন্ড কি পছন্দ করলো? বিষয়টা নিয়ে মিম অনেকক্ষণ যাবৎ ভাবলো, কিন্তু এমন কিছু ভেবেই পেল না। তবে মেহনুর এই ঘটনার পর থেকে মিমকে আর কিছু জিজ্ঞেস করেনি। এমন করেই দিন যাচ্ছিল। মেহনুর বারবারই খেয়াল করেছিল একই শহরে থাকার কারণে ঈশানের সাথে মাঝে মধ্যেই দেখা হয়। ছেলেটাকে অনেক সময় দেখেছে রাস্তার কিছু পথ শিশুর সাথে হেসে কথা বলে, ওদের চকলেট আইসক্রিম এগুলো দেয়। তারপরে একদিন দেখেছিল এক বৃদ্ধাকে রাস্তা পার করে দিচ্ছে। এগুলো দেখে অবশ্য ভালো লাগলো। তখন মনে হয়েছিল যে সেদিন হয়তো শুধু শুধু এই ছেলেটার গায়ে হাত তুলেছে। এরকম করে হুটহাট করে ওকে থানায় উঠিয়ে নিয়ে গিয়ে সবটা না জেনে না শুনে ছেলেটার গায়ে আঘাত করাটা ঠিক হয়নি। আরও 1 সপ্তাহ পরের ঘটনা। সেদিন ঈশান শহরের বাইরে থেকে একটা কাজ করে আসছিল। ঠিক তখনই মনে হতে লাগলো চেনা পরিচিত কাউকে দেখলো বোধহয়। তারপর কাকে দেখলো সেটার জন্য আশেপাশে তাকিয়ে খেয়াল করে দেখলো মিমের বোন, অর্থাৎ মেহনুর আপু একটা গাড়ি করে ড্রাইভারের সাথে কোথাও একটা যাচ্ছে।
আর বেশ খানিকটা উত্তেজিত মনে হচ্ছে। তবে যেদিকে যাচ্ছে এই জায়গাটা খুব বেশি একটা ভালো না। এদিকে নেশাখোর আর যত রাজ্যে নেশা জাতীয় দ্রব্যের আদান প্রদানের বিক্রিবাট্টা হয়। তাই ঈশানের মনে হতে লাগলো ভদ্রমহিলাকে বারণ করা দরকার। তার উপর সাথে কোনো ফোর্স নেই। এমন কিছু দেখে ঈশানের মনে হতে লাগলো যদি মেয়েটা কোনো বিপদে পড়ে। এখানে আসাটা ওনার মোটেও ঠিক হয়নি। ওকে তো বারণ করা দরকার। বান্ধবীর বড় বোন হিসেবে তো অন্তত একটাবার ওকে বারণ করা দরকার। বিষয়টা নিয়ে ঈশান ভাবতে লাগলো। তারপরে হঠাৎ করে মনে হতে লাগলো এই মেয়েটা কি রাগ ছাড়া আর কিছুই নেই। সব সময় রাগ যে নিয়েই ওদিকে যাচ্ছে। তার উপর একটা লোক সাথে নেই, যদি কিছু একটা হয়ে যায়। ঈশান বাইকটা ঘোরালো, পেছন পেছন যেতে লাগলো। কয়েকবার ডাকলেও ভদ্রমহিলা শুনল না। একটু জ্যামের কারণে একটা গলির মোড়ে এসে ওর গাড়িটা দাঁড় করানো দেখলো। ঈশান তাড়াহুড়ো করে সেদিকে বাইকটা গাড়ির পেছনে রেখে গলি দিয়ে ঢুকিয়ে গেল। কিছুটা দূরে আসতেই মনে হতে লাগলো কারা যেন কাউকে তাড়া করে সামনের দিকে যাচ্ছে। ঈশানও এক মুহূর্ত দেরি করল না, যেই পিছু নিল। যত এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছে কারা একজনকে ধাওয়া করছে। আর তাতেই বোঝা যাচ্ছে যে একটা মেয়েরই কণ্ঠস্বর, খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। ঈশান আর দেরি করল না, কারণ যাবার সময় এখানে কতগুলো বখাটে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আর ছেলেগুলো যদি মেয়েটার কোনো ক্ষতি করে দেয়, মেয়েটা একা ওদের সাথে পেরে উঠবে না। আজকে বদমাইশগুলো মেহনুরের যদি কোনো ক্ষতি করে দেয়, তাহলে কাল মনে হবে মেয়েটাকে দেখেছিল, কিন্তু কিছু করতেও পারতো। তারপরও এগিয়ে যায়নি, হেল্প করেনি। আর এইসব যদি মিম জানতে পারে তাহলে অনেক কান্না করবে। ঈশান আর এক মুহূর্ত দেরি করল না, কিছু একটা ভেবে বাইকের কাছে গেল। তারপর দৌড়ে আবার ফিরে এসে বুঝতে পারল সামনে মিমের বোন, অর্থাৎ মেহনুরের কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে, যেটা থেকে বুঝতে পারল ঘটনাটা কি ঘটেছে। ঈশান দৌড়ে সেদিকে এসে দেখল বখাটেগুলো ওকে ঘিরে ধরে রেখেছে। ঘিরে ধরে রেখেছে বললে ভুল হবে, দুজন মেহনুরের হাত ধরে রেখেছে আর 3-4 জন সামনে দাঁড়িয়ে আছে। মেহনুর ছোটার জন্য ছটফট করছে। একবার আমার হাতটা ছেড়ে দিয়ে দেখ, আজকে তোকে কি হাল করি। তোদের খুব মরার পাকনা গজিয়েছে না, আজকে তোদের পাকনাগুলো না আমি ছেটে দেবো। এই শুনছিস, মামুনি নাকি আমাদের জেলে নিয়ে যাবে। একা এসেছে, তারপরও এত তেজ কোথা থেকে আসে। আজকে তোমার তেজ ভাঙাবো। সেদিন আমাদের ধাওয়া করেছিলে, আজকে আবার আমাদের আস্তানায় এসেছ আমাদের ধরার জন্য, তাই না? আমাকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে দেবো। আমাকে ছেড়ে দিয়ে পালানোর একটা সুযোগ পাবি। ঈশান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। মেয়েটাকে এরকম অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখে আর দেরি করল না, এগিয়ে আসলো। তার মাঝখানেই অট্টহাসিতে ছেলেগুলো ফেটে পড়ল। একটা ছেলে এগিয়েছে, যখনই মেহনুরের দিকে হাত বাড়াবে তখন ঈশান দৌড়ে এসে ছেলেটার হাত বরাবর একটা বাড়ি মারল হাতের রডটা দিয়ে। আর যে দুটো ছেলে মেহনুরের হাত ধরে রেখেছিল তাদেরও দুটো দিতেই দুজনেই ছেড়ে দিল। ঈশান একবার মেয়েটার দিকে তাকালো, তারপর ওর সামনে দাঁড়িয়ে থেকে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একা একটা মেয়েকে পেয়ে খুব বেশি বাহাদুরি দেখাচ্ছিস না। এখন পারলে আমার সাথে লড়, কথা দিচ্ছি এখানে একটাকেও দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় রাখবো না। মেহনুর তাড়াহুড়ো করে রিভলভারটা বের করলো। তারপর ছেলেগুলোর দিকে তাক করতেই ওরা সেগুলো দেখে দৌড়ে পালিয়ে গেল। মেয়েটা যখনই ওদের পেছনে যেতে নিবে তখন ঈশান মেহনুরের একটা হাত ধ্যাচকা টান দিল। তারপর নিজের দিকে ফিরিয়ে নিয়েই বলতে লাগলো, কি সমস্যা কি আপনার? একা একা এসেছেন, ওদের মতো 6-7টা ছেলের সাথে আপনি একা পেরে উঠবেন? এখন আবার দৌড়ে যাচ্ছেন ওদের পেছনে, পাগল হয়ে গেছেন আপনি? মান সম্মানটা কি নষ্ট করার ইচ্ছা আছে আপনার? একবারও কি নিজের কথা ভেবেছেন? একবার চিন্তা করে দেখুন তো, আজকে আমি এখানে ঠিক সময়ে না আসলে কি হতো আপনার? বলুন তো কি হতো? ওরা পালিয়ে যাচ্ছে। মেহনুরের কথা শেষ হওয়ার আগেই ঈশান একটা হুঙ্কার দিয়ে বলে উঠল, জাহান নামে যাক, ওরা কতগুলো ছেলে আর আপনি একা একটা মেয়ে, আপনি সেটা বুঝতে পারেন না? একটা মেয়ে এতগুলো ছেলের কাছে তো দূরে থাক, একটা ছেলের কাছে যেখানে অসহায়, আর আপনি সেখানে গিয়ে না ওদের পেছনে ছড়ছেন। আপনি কি করলে বুঝবেন যে ওরা আপনার ক্ষতি করে দেবে?
পুলিশের ড্রেস পরেছেন বলে কি সব কিছু করতে পারেন? একটাবার নিজের চিন্তা করছেন না। আপনার কিছু হলে পরিবারের মান সম্মান থাকবে? আপনি আর আপনার পরিবার কারোর সামনে মুখ দেখাতে পারবেন? সব জায়গায় শুধু আপনার পুলিশগিরি। আপনি জানেন না একটা মেয়ে কতটা অসহায় এই কঠিন দুনিয়াতে? আর একটু দেরি করে আসলে তো এই চোট দেখানোটা আজকে বন্ধ হয়ে যেত আপনার। এখান থেকে মুখে চুলকালি মাখিয়ে তারপরে যেতে হতো। আবার আসে ওদের ধরতে। পুলিশ অফিসার হয়েছে উনি। মেহনুর কিছু বলতে যাবে, তার আগেই ঈশান ওকে জোরে সোরে একটা ধমক দিতেই মেয়েটা কেঁপে উঠল। মাথা নিচু করে নিল মেহনুর। তারপর হুঁশ ফিরতেই বুঝতে পারল ঈশান ঠিকই বলেছে। হঠাৎ করে ছেলেগুলোর পেছনে ছুটলে হয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। ঈশান আর এক মুহূর্ত দেরি করল না। জানে মেয়েটাকে বোঝানো বৃথা, তাই সেখান থেকে এক প্রকার রাগ নিয়েই চলে গেল। তারপর বাইকের সামনে আসতেই যখনই উঠে বাইকটা স্টার্ট করতে যাবে, ঠিক তখনই মনে হলো মেয়েটা ওর থেকে কিছুটা দূরে পেছনে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। ঈশান একবারও মেয়েটার দিকে তাকালো না, রাগী চেহারা নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে মেহনুর একাই ফিরে আসলো। ড্রাইভারটা যে কোথায় গেছে, গাড়িতে চাবিটা ছিল তাই ফিরতে অসুবিধা হয়নি। সারাটা দিন মেহনুর আর কিচ্ছু করতে পারল না। অফিস থেকে বাসায় চলে আসে, কোনো কাজেই মনোযোগ দিতে পারল না। ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুমোতেও পারল না। ছেলেটার কথাগুলো বারবার মনে পড়ছে। ও তো ঠিকই বলছে। রাগের মাথায় তখন বখাটেগুলোর পেছনে ছুটেই এত বড় সর্বনাশ হচ্ছিল। তার উপর আবার ছাড়া পেতে না পেতে আবার ওদের পেছনে যাচ্ছিল। কথাগুলো ভেবে আঁতকে উঠল মেহনুর। এখনও কেমন যেন বুকের ভেতরটা ধকধক করছে। যদি আজকে ছেলেটা ঠিক সময়ে না পৌঁছতো। কথাগুলো ভেবেই ভয়ে বুকটা কেঁপে উঠল। এর মাঝখানে মিম রুমে আসলো। এসে দেখলো আপু বিকেলবেলায় বাসায় চলে এসেছে। তারপর বিষয়টা জিজ্ঞেস করলে মেহনুর ওর বোনকে সব ঘটনা খুলে বলল। সব শোনার পর মিম বলতে লাগলো, তোমার সব কিছুতেই বাড়াবাড়ি। আজকে যদি ঈশান ওখানে ঠিক সময় না থাকতো তাহলে তোমার কি হতো বলো তো? ও তো ঠিকই বলেছে, তুমি নিজের চিন্তা করো না। তুমি দৌড়ে গেছো ওখানে একাই আসামি ধরতে। তুমি একা একটা মেয়ে হয়ে 7 জন ছেলের সাথে কি করে করতে? উপরওয়ালা তোমাকে রক্ষা করেছে, না হলে ঈশান ওখানে যেত বলো? আমি আজকেই আব্বু আম্মুকে বলবো সব। এই চাকরিটাই তোমার ক্ষতির কারণ হবে। দেখো, হয় এই চাকরিটা ছাড়বে আর না হলে তুমি আমাদেরকে ছাড়বে। মেহনুর জোর করে বোনকে বিছানায় বসালো। তারপরে এক পাশ থেকে জড়িয়ে ধরতেই মিম বোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মেহনুর ছোট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কিছু হয়নি তো তোমার সোনা? এমন করে কাঁদতে হয় না, দেখো আমার কিচ্ছু হয়নি। আজকে ঈশান না থাকলে ওখানে ঠিকই কিছু একটা হতো। বাসায় আসতে পারতে তুমি সহ পুরো পরিবারের সম্মানটা দুলোর সাথে মিশে যেত। কেন এমন করো আপু? আমাদেরকে কেন এত টেনশনে রাখো? আমাকে তুমি কথা দাও, তুমি চাকরিটা ছেড়ে দিবে আর আর আব্বু আম্মুর কথা মতো বিয়ে করে নেবে। চাকরি ছেড়ে দেওয়ার কথা বলতে লাগলো মিম, আর মেহনুর কথা ঘোরানোর জন্য বলতে লাগলো, আচ্ছা তোর বন্ধু কোথায় থাকে রে? ওকে একটু কল করে কালকে একটা রেস্টুরেন্টে আসতে বলবি? ওর সাথে একটু কথা বলার ছিল। আসলে ওকে একটা ধন্যবাদ দেওয়া হয়নি। আজকে এত বড় একটা বিপদের হাত থেকে আমায় বাঁচালো, আর আমি ওকে একটা ধন্যবাদ দিতে পারলাম না। আসলে কথাগুলো ভেবে দেখছি, আমি ভুলভাল কিছু একটা করে ফেলতে চাচ্ছিলাম, তার জন্যই ওকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। মিমকে বড় বোন ওর ফ্রেন্ডের সাথে দেখা করার কথা বলতেই কেমন করে যেন তাকালো মেয়েটা। মেহনুর এই কথাটাকেও ঘুরিয়ে তারপর এদিক ওদিক কথা বলতে লাগলো। সেদিন রাতে মিম ঈশানকে কল করেছিল, করে সবটা বলেছে। জানিয়েছে বান্ধবীর বড় বোন ওর সাথে দেখা করতে চায়। কিন্তু রাগের কারণে ঈশান 2 দিন মেহনুরের সাথে দেখা করেনি। আর মেহনুর মিমের থেকে নাম্বার নিয়ে ফোন করলেও ছেলেটা আননোন নাম্বার রিসিভ করেনি। শেষে 3য় দিনের মাথায় মিম ঈশানকে বকাঝকা করতেই তখন ঈশান বলল সন্ধ্যার মুখে মেয়েটার সাথে দেখা করবে, বিকেল রেস্টুরেন্টে চলে আসেন। মেহনুর এখানে আসতে বলেছিল। রেস্টুরেন্টের গ্লাস ঠেলে ঈশান ভেতরে প্রবেশ করতেই দেখে দূরে একটা টেবিলে মেহনুর অর্থাৎ পুলিশিনী ম্যাডাম বসে আছে। রেস্টুরেন্টে আজ তেমন লোকজন নেই। ঈশান এসে মেয়েটার সামনে দাঁড়ালো।
মেয়েটা আজকেও শাড়ি পরেছে। সব কিছু মিলিয়ে দেখতে অসাধারণ লাগছে। পুলিশ ম্যাডামকে এত সুন্দর লাগে তা ঈশানের জানা ছিল না। অফিসের ড্রেসগুলো পরলে সবসময় কেমন মুডি মুডি লাগে। কথাগুলো ভাবছিল ঈশান। ছেলেটা বসছে না দেখে মেহনুর বলতে লাগলো, কি হলো, বস। ম্যাডামকে সেদিন ধমক দিয়েছি, বকাঝকা করেছি, সেজন্য বোধ হয় গ্রেপ্তার করতে এসেছেন আজকে। নিন, গ্রেপ্তার করে নিয়ে নিয়ে যান আমাকে। মেহনুরের কথাতে ঈশান হকচকিয়ে গেল। তারপর বলতে লাগলো। ঈশানের এমন ধারা বোকাশোকা কথা শুনে মেহনুর ফিক করে হেসে ফেলল। মেয়েটা কিছুক্ষণ ধরে হাসলো। এর মাঝে ঈশান ওর সামনে মুখে হাত দিয়ে বসে থেকে ওনার হাসিটা দেখতে লাগলো। মেহনুরের হাসিটা থামলে ও ঈশানের দিকে তাকাতে দেখলো ছেলেটা মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছে। কিছুটা লজ্জা লাগলো। নিজেকে স্বাভাবিক করে নিল মেহনুর। তারপর আমতা আমতা করতে লাগলো। তখন ঈশান বলতে লাগলো, আমি তো ভাবছিলাম আপনি আমাকে গ্রেপ্তার করার জন্য এসেছেন, কিন্তু এরকম একটা সারপ্রাইজ দেবেন ভাবতেই পারিনি। মানে? সারপ্রাইজ নয়তো কি, না হলে এরকম সুন্দর করে শাড়ি পরে সেজে আসেন নাকি? ও আচ্ছা, আসলে আমি ভেবেছিলাম যে কি ভাবলেন? বয়ফ্রেন্ডের সাথে দেখা করা হয়ে যাবে, আর সেই সাথে আসামি ধরা হয়ে যাবে, তাই তো? কোনো আসামিও ধরতে আসিনি, আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি তোমার সাথে দেখা করতেই এসেছিলাম। তাই বলে এত সুন্দর করে সেজে আসতে হবে জুনিয়র একটা ছেলের সাথে দেখা করার জন্য? আপনি কি জানেন আপনাকে শাড়িতে কতটা সুন্দর লাগছে? যে কোনো ছেলের রাতের ঘুম হারাম হয়ে যাবে এমন রূপে দেখলে। আপনি কেন এমন করে সেজে এসেছেন? আপনার একটু ইচ্ছা করলো না ভাবতে যে আপনাকে এমন রূপে দেখার পর কেউ রাতে ঠিকমতো ঘুমাতে পারবে না? ছেলেটা এমন করে কথা বলছে কেন? মেহনুর সেটা বুঝতে পারল না। তারপরও লজ্জা মাখা একটা হাসি দিল। কেন জানি ঈশানের প্রশংসাগুলো শুনে মেহনুরের ভেতরে একটা অজানা অনুভূতি ঝড় বয়ে যাচ্ছিল। পুলিশের দেশের বাইরে আপনাকে শাড়িতে অসম্ভব রকমের সুন্দর লাগে, তাহলে ওগুলো পরার কি খুব বেশি দরকার আছে ম্যাডাম? ঈশানের কথাতে মেহনুর হাত মোচড়াতে লাগলো। তখন ঈশান নিজের 2 হাত উঁচু করে দিয়ে বলতে লাগলো, ওকে ওকে, এত লজ্জা পেতে হবে না। আপনি বলুন কী জন্য ডেকেছেন? না মানে, আসলে বলছিলাম কি যে কি বলছিলেন? আসলে গত পরশুদিনের ঘটনাটার জন্য তোমাকে ধন্যবাদ দিতে আসছিলাম। সেদিনের আগের মাথায় এরকম করে বলে ফেলেছিলাম দেখেই হয়তো তুমি রাগ করেছিলে, কিন্তু পরে বুঝতে পারলাম যে তুমি আমার ভালোর জন্যই বলেছ। আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য শুধু ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে, তারপরেও এর থেকে বেশি কিছু আর কী বা করতে পারি। কিন্তু আমার যে ধন্যবাদে কাজ হবে না ম্যাডাম। তাহলে? আমার তো অন্য কিছু চাই। অন্য কিছু মানে কি চাও তুমি? ঈশান মিনিটখানেক মেহনুরের দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে শাড়িতেও অসম্ভব রকম সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে মেয়েটাকে প্রপোজ করে দিতে, কিন্তু কোনো এক বাধার কারণেই পারছে না। তার উপর সিনিয়র মেয়েটা আর বান্ধবীর বড় বোন। ভদ্রমহিলাকে এসব কিছু বললে রেগে যেতে পারে। ঈশানের এরকম চাহনিতে মেহনুর লজ্জায় যেন একটু মাটির সাথে মিশে যাচ্ছে। এবার ঈশান হুটহাট করেই বলে ফেলল, যদি আপনাকে চাই? মেহনুর চোখ বড় বড় করে তাকাতেই তখন ঈশান বলতে লাগলো, জানি না কেন আমি এই কথা বললাম, তবে চাইতে ইচ্ছে করলো। আমি জানি এটা আমার অন্যায় আবদার। যেখানে এত এত ছেলে আপনাকে পছন্দ করে সেখানে আমার এই আবদার করাটা নিতান্তই একটা বোকামি। কিন্তু যখন থেকে জানতে পেরেছি আপনি আমার জন্য আজকে সেজে এসেছেন, তখন থেকেই কেমন যেন একটা অনুভব করছি। মনে হচ্ছে আপনি হয়তো আমার জন্য এতদিন, যাই হোক এসব কথা বাদ দিন, কী জন্য রেখেছেন সেটা শুনে নিয়েছে, এবার আসতে পারি। মেহনুর বুঝতে পারলো ঈশান বেশিক্ষণ থাকতে চাইছে না। কিন্তু কেন? ছেলেটা উঠে যেতে নিলে মেহনুর যে এমন কিছু করবে সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মেহনুর হুটহাট করে ঈশানের একটা হাত ধরে ফেলল। ছেলেটা ওর দিকে ফিরতে মেহনুর অসহায় আর বেশ খানিকটা করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগলো, কেন, আমার সাথে থাকতে কি খুব বেশি খারাপ লাগছে? আমি আসলাম তোমার সাথে একটু কথা বলতে, আর তুমি এমন করে আমাকে ফেলে রেখে চলে যাবে? এতে ভালো লাগবে আমার ঈশান? আমি চাইছি না ভুলবশত আপনাকে ভালোবেসে ফেলতে। আমি কিছুই বুঝতে পারছি না
এত সাহস আমার কোত্থেকে আসে? আপনি চাইলে তো আমাকে জেলে ভরে দিতে পারেন। যে মেয়েটা দুদিন আগে আমাকে থানায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো মেরেছে, তার সাথে কয়েকবার মাত্র দেখা, আর তারপরে এরকম সব কথা বলছি। জানি না কি হয়েছে আমার, তবে আপনাকে দেখার পর থেকে সব কিছু এলোমেলো লাগছে। মেহনুর ঈশানকে বসার জন্য ইশারা করতেই ছেলেটা বসল। ঈশান চুপচাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। এর মাঝে মেহনুর কিছু অর্ডার করার জন্য জোর করতেই ঈশান একটা কফির কথা বলল। ঈশান কফির মগে চুমুক দিচ্ছে আর মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মেহনুরের এই রাগী চেহারার আড়ালে মেয়েটা সত্যি মিষ্টি লাগে দেখতে। মেয়েটার আজকে লজ্জা পাওয়ার দিন, তাই তো লজ্জায় একদম পারে তো মাটির সাথে মিশে যায়। কিছু বলতে পারছে না ছেলেটাকে, এমন করে তাকাচ্ছে যার জন্য ভয় আর অজানা এক আশঙ্কা লজ্জা ওকে একদম গ্রাস করে নিচ্ছে। আচ্ছা, আমি আপনাকে এত সব বাজে বাজে প্রস্তাব দিলাম, তাতে রাগ হলো না আপনার ম্যাডাম? আপনি তো এতক্ষণে পারতেন আমাকে একটা থাপ্পড় মেরে দিতে। কিসের প্রস্তাব? ভালোবাসার প্রস্তাব? প্রেম ভালোবাসা এগুলো তো বাজে না, তবে মানুষের চাওয়ার ধরনটা বাজে হতে পারে। তবে তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে মেরেই দিতাম। কেন? আমি আছি দেখে আমাকে এত অ্যাডভাইস দেওয়ার কি কারণ? নাকি আমি বোনের ফ্রেন্ড বলে আমাকে এইটুকু ছাড় দিয়েছেন? প্রথম দেখাতেই তোমার প্রতি অন্যায় করে ফেলেছি, এখন চাইছি না তেমন কিছু করতে, তাতে আরও ভুল বোঝাবুঝিটা বাড়বে। তাতে কি? আমাদের মাঝে এমন কোনো সখ্যতা নেই যেটাতে ভুল বোঝাবুঝি পারলে দুজনের দূরত্ব সৃষ্টি হলে কেউ খুব বেশি কষ্ট পাবে। মেয়েটা চুপ করে রইল। তারপর একটা সময় হঠাৎ করে যেটা বলল সেটার মানেটা ঈশান বুঝতে পারল না। ঈশান, আমি কোনো প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আমি এমন কোনো সম্পর্কে জড়াতে চাই না যেটা বিয়ের আগে নাজায়েজ হয়। বিয়ের পরে তো সব কিছু পবিত্র হয়েই যায়, তাই আমি চাই এরকম কোনোভাবেই। আমি জানি আমার জন্য এগুলো সম্ভব না। আচ্ছা, বাদ দেন না এগুলো। আমি তো আবেগের বশে বলে ফেলেছি। জানি না কি হলো, জীবনের প্রথম কোনো মেয়েকে কথাগুলো মুখ ফেটে বলে ফেললাম, আর সে আমার থেকে সিনিয়র। দেখেন, তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি বলতে চাইছি তুমি চাইলে আমার বাসায় আসতে পারো। মানেটা খুব সোজা, আমি তোমাকে সুযোগ দিচ্ছি আর তুমি সেটা বুঝতে চাচ্ছ না। তুমি আমার আব্বু আম্মুকে নিয়ে, মানে তোমার আব্বু আম্মুকে নিয়ে আমার বাসায় আসতে পারো, আমার কোনো আপত্তি নেই ঈশান। কথাটা বলে মেহনুর ওয়াশরুমের দিকে চলে যায়। ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা লজ্জা পেয়েছে, ঈশান তো খুশিতে আত্মহারা। যখন বুঝতে পারলো মেয়েটাকে বিয়ের প্রপোজাল নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে, তখনই যেন খুশিতে এই রেস্টুরেন্টের মধ্যেই লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে। অনেকক্ষণ যাবৎ নিজের আবেগটাকে ধরে রাখার চেষ্টা করলো। মিনিট 15 বাদে মেয়েটা এসে বেশ খানিকটা স্বাভাবিকভাবে সামনে বসলো। এর মাঝখানে ওয়েটার ওদের খাবার দিয়ে গেলে দুজনে চুপচাপ খেয়ে নিল। ঈশান মেহনুরের সাথে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে বাইরে আসলো। তারপর মেয়েটা রিক্সার জন্য দাঁড়ালে তখন ঈশান বলতে লাগলো, রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, চলুন আমি পৌঁছে দিচ্ছি ম্যাডাম। মেহনুর যাবে না বলল। ঈশান তারপরও মেয়েটাকে নিয়ে তবেই ফিরল। মেহনুরের বাসায় পৌঁছে দেওয়ার সময় খেয়াল করলো এক দৃষ্টিতে লুকিং গ্লাসের দিকে ওর মুখের দিকে তাকিয়ে আছে মেয়েটা। কি জানি আজকে হুটহাট দুজনের কি হলো, দুজনেই প্রেম ভালোবাসার কথা বলে ফেললো। আর তারপর বিয়ে অবধি গড়ালো দুজনের চিন্তা ভাবনা। হুটহাট করে ধন্যবাদ দেওয়ার ছলে কিনা এরকম বান্ধবী সুন্দরী বোনের প্রতি একটা সুযোগ পেয়ে যাবে ভাবতেও পারিনি। কথাগুলো ভেবেই ঈশানের যেন খুশিতে লাফাতে ইচ্ছে করছে। কি রেখে কি করবে জানা নেই। তারপর মেয়েটার সামনে নিজেকে স্বাভাবিকভাবে ধরে রেখেছে। যাই হোক, 1 সপ্তাহ পরের ঘটনা। সেদিন ঈশান মিমের বাসায় ডাইনিংয়ে বসে আছে আব্বু আম্মুর সাথে। ছেলেটা ভাবতেও পারেনি যে আব্বু আম্মুকে মেয়ের ছবি দেখাতে আর মেয়ের কথা বলতেই ওদের বাসায় আসতে রাজি হয়ে যাবে। ঈশানের যেন আর তর সইছে না। কিন্তু মেয়েটা বাসায় নেই। ঈশান আসার পরে যখন শুনতে পেয়েছে মেহনুর ডিউটিতে গেছে, তখন মনটা খারাপ হয়ে গেছিল। কিন্তু মিম ওর আপুকে ডেকে নিয়েছে। একটু বাদে মেয়েটা এসে বাসাতে ঈশানের পরিবারকে দেখে অবাক হয়। কিছু বলতে যাবে তার আগে নিজের বলা কথাগুলো মনে পড়ল। মেহনুর আর দাঁড়ালো না, তাড়াহুড়ো করে রুমের দিকে চলে গেল।
মিম এসে ওর আপুকে শাড়ি আর কিছু গহনা নিয়ে পরতে বলল। ঘণ্টাখানিকের প্রচেষ্টার পর মেয়েটা রেডি হলো। ঈশানের আব্বু মিমের আব্বু আম্মুর সাথে কথা বলছিল, তখন মিম ওর বোনকে নিচে নিয়ে আসে। মেয়েটাকে দেখার পর আব্বু আম্মু দুজনেই বেশ ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। অন্যদিকে লজ্জায় মেহনুর লাল হয়ে যাচ্ছে, সেটা ঈশান খুব ভালো করেই বুঝতে পারছে। মেয়েটা যে সেদিন এসব কথা বলেছে এখনো বিশ্বাস হচ্ছে না ঈশানের। কিছুক্ষণ যাবত চোখ বড় বড় করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। জানতে পেরেছে মেয়েটা ওর থেকে বেশি না, 2.5-3 বছরের সিনিয়র হবে। তাতে কি, এত সুন্দরী একটা বউ তো পাবে। এরকম সুন্দরী বউ পেলে তো থালা বাসন ধোয়াও কোনো ব্যাপার না। কথাগুলো ভেবে নিজের মনকে শান্ত করে নিল। এর মাঝে আব্বু বলে দিল, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমাদের প্রচণ্ড পরিমাণের পছন্দ হয়েছে। একমাত্র ছেলের বউ সুন্দর না হলে হয়? আমি ভাবতে পারিনি ছেলে যে মেয়ের কথাগুলো বলবে আর তার ছবির সাথে মিলিয়ে দেখতে গিয়ে আমাকে এখানে এসে বিয়েটা সেদিনই দিয়ে নিয়ে যেতে ইচ্ছে করবে। এখন আপনারা যদি কোনো আপত্তি না করেন আর মেয়ে যদি রাজি থাকে। আমি কি বলবো, ছেলে মেয়ে যখন কথা বলছে তার উপর ওরা আগে থাকতে দুজন দুজনকে চেনে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তবে আমার মেয়ের সাথে আপনার কথা বলে নিতে পারেন। ওর ওর তো থেকে থেকে মত চেঞ্জ হয়, তাই আমি নিজ থেকে কোনো রিস্ক নিতে চাইছি না। পরবর্তীতে এই নিয়ে কোনো ঝামেলা হোক আমি চাইছি না। মামুনি, এখন তুমি ভেবে দেখতে পারো তুমি কি করবে। ঈশানের মনে হতে লাগলো সেটাই তো, মেয়েটা যদি বিয়ের সময় গিয়ে বলে বিয়েটা করবে না, জুনিয়র বলে দূরে সরিয়ে দেয়। কথাগুলো ভেবে মন খারাপ হয়ে গেল। মেহনুর মাথা নিচু করে আছে। তখন ঈশান সবার সামনে বলতে লাগলো, দেখুন ম্যাডাম, আপনি সেদিন বলেছিলেন বলেই আমি আব্বু আম্মুকে নিয়ে এসেছি। এখন যদি আপনার ভাবার সময় লাগে সময় নিন, আর যদি মনে হয় আপনি বিয়েটা করবেন না, আমার মতো জুনিয়র ছেলের সাথে থাকতে পারবেন না, তাহলে সরাসরি বারণ করে দিতে পারেন। আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের আগে কিংবা বিয়ের পরবর্তীতে আপনার যদি মনে হয় আমাকে বিয়ে করে ভুল করেছেন, তার জন্য আমি খুব কষ্ট পাবো। বিশেষ করে আমার পরিবার, যাদেরকে আমি দুদিনই রাজি করে নিয়েছি। এখন আপনার মনে কি চলছে সেটা আপনি ভেবে বলুন, এত চাপ নেই। মেহনুর কিছু বলতে পারল না, আমতা আমতা করতে লাগলো। আব্বু আম্মু দুজনকে কথা বলার জন্য বলতেই তখন মেয়েটা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। মিম জানে না ওর আপু এত লজ্জা কেন পেল, তবে মনে হচ্ছে ভদ্র মহিলা সত্যিই লজ্জা পেয়েছে। 1 সপ্তাহ পরের ঘটনা। মেহনুর সবটা ভেবে চিনতে আব্বু আম্মুকে জানিয়েছে ও ফাইনালি বিয়েটা করছে। ওর কোনো আপত্তি নেই। ছেলে যেমনই হোক, ঈশানের সাথে ও সারা জীবন কাটাতে চায়। এই ছেলেটার সাথে সারা জীবন চলতে চায়, হোক সে জুনিয়র, সবার থেকে তো আলাদা। সেদিন যেভাবে ওকে সেভ করেছে তাতে অন্য কোনো ছেলে হলে তো এমন সাহসই দেখাতো না। মেহনুরের এরকম ধারা কথা শুনে ঈশান সেদিনই ওর বাসাতে এসে দেখা করে। মেহনুর লজ্জায় ঈশানের দিকে তাকাতে পারছিল না, অন্যদিকে মুখ ফিরিয়েছিল। তখন ঈশান বলে, এত লজ্জা পাচ্ছেন কেন? আপনি নিজেই তো বিয়েতে রাজি হলেন, একটু তাকান না আমার দিকে। আজকে আপনাকে একটু ভালো করে দেখি। আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। এসব তুমি একটু বেশি বেশি করে ফেলছো। দেখো, কিছু হয়ে যেতে পারে, তার আগেই তুমি এখান থেকে যাও প্লিজ। আমি আমার হৌ বউকে দেখার জন্য আসলাম, আর সে এখন এইসব কথা বলছে কেন? আপনার নিজের উপর কন্ট্রোল নেই, আর আমার উপর বিশ্বাস নেই মেহু। তোমার উপরে আমার বিশ্বাস আছে ঈশান, তবে নিজের উপরে নেই। কখন কি করে ফেলবো তার ঠিক নেই। প্লিজ যাও, আমি বিয়ের পরে তোমার সাথে কথা বলবো ঈশান। কিন্তু বিয়ের তো আর 2 সপ্তাহ বাকি। এই 2 সপ্তাহ কি আপনার সাথে কথা না বলে থাকবো? ভালো লাগবে আমার? মেহনুর পারে তো লজ্জায় একদম যেন মাটির সাথে মিশে যায়। ঈশান বারবার জোর করছিল বলে মেয়েটা কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। হাসতে হাসতে সেদিন ঈশান বাসা থেকে বেরিয়ে যায়। গত 2 সপ্তাহ যাবৎ মেহনুরের সাথে ঈশানের ফোনে কথা হচ্ছে। মেহনুর ভেবেছিল ওর বিয়েটা ঠিক হলে যদি ওর বোন বলে ও ঈশানকে ভালোবাসে, এরকম একটা ভয় ছিল। কিন্তু তেমন কিছুই বলেনি। ওর বোন আরও উল্টো খুশি যে ঈশানের মতো একটা মানুষকে ওর বোন পছন্দ করেছে, তার সাথে বিয়ে করে নিতে চাইছে।
বিয়েটা ফাইনালি আজ হয়েই গেল। আর খুব দমদমে শহীদ হয়েছে একমাত্র ছেলে, তাই হয়তো আব্বু এত জাঁকজমকভাবে আয়োজন করেছে। মেহিনুর আসার সময় আব্বু আমাকে জড়িয়ে ধরে এত কাঁদছিল, যার জন্য ঈশানের খুব বেশি খারাপ লেগেছে। তারপর গাড়িতে উঠে মেয়েটাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল। ঈশান ইচ্ছাটা পূরণ না করতে পারলেও মেয়েটার দিকে টিস্যু এগিয়ে দিলে মেয়েটা চোখে যাতে জল করে নেয়। ঈশান মেহনুরের হাতের উপর হাত রাখতেই যখন আশ্বস্ত করে কিছু বলবে, তার আগেই মেয়েটা হঠাৎ করে ওর বুকের মধ্যে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। দুই হাতে ঈশানকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে আরম্ভ করে। ঈশান মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরে। মেয়েটা ওর এতটা কাছে এই প্রথমবার আসলো, তাতেই বুকের মাঝে কেমন যেন একটা অজানা শিহরণ অনুভূতি বয়ে যাচ্ছে। ঈশান মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এত কান্নাকাটি করবে না প্লিজ, কালই তো বাসায় চলে আসবো আমরা, তাই না? আর আপনি চাইলে কিন্তু বাসায় থেকেই জবটা কন্টিনিউ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমি আব্বু আম্মুকে বোঝাবো। ঈশানের এমন কথাতে মেহনুর একটু নড়ে চড়ে উঠেছিল আর ছেলেটার বুকে আর একটু জায়গা খুঁজে নিয়েছিল। বাসায় আসার পর দেখলো মেহনুর ঘুমিয়ে পড়েছে। শেষে ঈশান মেয়েটাকে কোলে করে রুমে এনেছে। রাত 10টা পেরিয়ে 11টা ছুঁই ছুঁই। ঈশান রুমে আসছে না দেখে মেহনুর এবার বিরক্ত লাগছে। একটু বাদেই রুমে আসলো ছেলেটা। তখন মেহনুরের মনে হতে লাগলো এখন কি বকাঝকা করবে, নাকি বরকে বাসর রাতে বকাঝকা করাটা ঠিক হবে না। জামাইটা জুনিয়র সে ঠিক আছে, কিন্তু বিয়ের প্রথম রাতেই এমন সিন ক্রিয়েট করলে হয়তো খারাপ দেখাবে। আর জুনিয়র তাতে কি, ওকে তো ভালোবাসে। এই 15টা দিনে দুজন দুজনের ভালোবাসাটা প্রকাশ করেছে। মেহনুর না চাইতেও বুঝতে পেরেছে যে ঈশানের প্রতি অনুভূতি আছে, তাই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। যাই হোক, ঈশান এসে সামনে দাঁড়ালে মেয়েটা বেড থেকে নেমে এসে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সব ফর্মালিটি শেষ করে দুজনে বেডে আসে। নিন শুয়ে পড়েন ম্যাডাম। কেন? সারাদিন অনেক ধকল গেছে, এখন আমাদের মাঝে কিছু হচ্ছে না, আর যদি এখন কিছু হয় সেটাতে আপনি ভাববেন যে বিয়েটা শুধু আমি এই জন্যই করেছি, আর আমি তেমন কিছু মিন করতে চাই না। আমি কিন্তু একবারও সে কথা বলিনি ঈশান। আর তুমি আমাকে ভালোবাসো, আর যতদূর আমি তোমাকে ফিল করি তাতে আমার মনে হয় আমিও তোমাকে ভালোবাসি। এতে এত খারাপ ভাবার কিছু নেই ঈশান। তুমি দুজনেই প্রাপ্তবয়স্ক, বিয়ে হয়েছে আমাদের, এটা স্বাভাবিক শোনা। ঈশান মেহনুরের হাত ধরে একটা হ্যাচকা টান দিল। মেয়েটা ওর বুকের দিকে ঢলে আসতেই দুজনেই পেটে শুয়ে পড়ে। তারপর বুকের মাঝে মেয়েটাকে জড়িয়ে ধরতেই মেয়েটা গুটিসুটি মেরে ঈশানের বুকে পড়ে রইল। ঈশান মেহনুরের মাথায় কপালে চুমু দিল। মেহনুর চোখ ঝোড়া বন্ধ করে নিয়ে ঈশানের পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরে চুপ করে রইল। একটা সময় ঈশানের মুখের দিকে তাকালো, বুঝলো মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া। তার উপর ওই নেশালো ঠোঁটজোড়া ওকে পাগল করে দিচ্ছে। মেহরুরের ঠোঁটজোড়া প্রচণ্ড পরিমাণে কাঁপছে, তাতে ঈশান একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। ছেলেটা আর বেশিক্ষণ দেরি করলো না, আজকে নিজেকে কন্ট্রোল করবে না। যেহেতু পারমিশন পেয়ে গেছে তাহলে আর কিসের দেরি। ভেবেছিল মেয়েটাকে কিছুদিন সময় দিবে, কিন্তু যে নিজেই স্বামীর ভালোবাসা পেতে আগ্রহী তাকে আর দূরে রেখে লাভ কি। ঈশান মেহরুরের ঠোঁটের সাথে ঠোঁট মেশাতেই মেয়েটা কেঁপে উঠল আর কেমন যেন শক্ত করে আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো। অনেক প্রতীক্ষা আর 2 সপ্তাহের পর দুজনের দূরত্ব এক হয়েছে। আজকে মিলেমিশে একাকার হলো দুজনে। ঘণ্টাখানিকের ভালোবাসাময় একটা পবিত্র বন্ধনে আবদ্ধ আর ঘনিষ্ঠতম মুহূর্ত কাটল। এরপর মেহনুর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে ঈশান। মেহনুর ওর পিচ্ছি বরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বারবার মুখের দিকে তাকাচ্ছিল, কারণ ছেলেটার মুখে অসংখ্য পরিমাণ লিপস্টিকের দাগ, যেগুলো ঈশানের অমন আদুরে স্পর্শ পাওয়ার পরই উল্টোপাল্টা করে দিয়েছে। মেহনুরের লজ্জা লাগছিল, তারপরও মনে হচ্ছিল যে ওর বরটা তো হেভি রোম্যান্টিক। কথাগুলো ভেবেই পিচ্চিটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে ঠিক যেভাবে ঘুমালো পরদিন সকালে ঠিক তার উল্টোটা হলো। এবার মেহনুর ওর পিচ্চি বরটার বুকে ঘুমিয়ে আছে
আর মেয়েটাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। ঈশান অনেকক্ষণ যাবৎ মেহনুরের গালে, মুখে, চোখে, কানে, নাকে অজস্র অসংখ্য চুমু দিয়েছে। মেয়েটা একটা সময় কেঁপে ওঠে। তখন ঈশান ওর ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই সাথে সাথে মেয়েটার ঘুম ভেঙে যায়। তখন ঈশান বলে, ঘুম হলো জান? মেহনুর মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান মেয়েটার গালে গভীরভাবে চুমু দিতেই মেয়েটা কেমন যেন চোখ জোড়া বন্ধ করে নিল। একটু বাদে ঈশান মেহনুরকে কোলে নিয়েই ওয়াশরুমে চলে যায়। তারপর দুজন ফ্রেশ হয়ে বের হয়। দেখতে দেখতে ঈশান আর মেহনুরের সম্পর্কের আরও উন্নতি হয়। দুজনের ভালোবাসাময় দিন কাটতে থাকে। 6টা মাস পেরিয়ে যায়, কিন্তু এর মাঝখানে খেয়াল করেছে যে মেহনুর ওকে ভালোবাসলেও ওর সংসারের প্রতি তেমন করে মনোযোগ নেই। আর থাকবেই বা কী করে? মেয়েটা একটা জব করে, আর এর জন্য সকালে বেরিয়ে যায় আর সেই রাতে ফিরে, যার জন্য ঈশান খুব চিন্তিত। ঈশান যতই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে, মেহনুর ততই বলে ওর কিছুদিন পর থেকে চাপটা কমে গেলে তখন থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবে। কিন্তু তার কিছুই হলো না। শেষ 15টা দিন ঈশান মেহনুরকে বারবার করে বলেছে এখন একটু ডিউটিটা কমিয়ে করতে, বাসার দিকে মনোযোগ দিতে। আব্বু আম্মু মন খারাপ করে থাকে। বিশেষ করে আম্মু ছেলেকে বিয়ে করালো, আর সেই ছেলের বউ কিনা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এসব জানার পর কারই খারাপ লাগবে না? সেজন্যই বলেছিল, কিন্তু মেয়েটা ওর কথা শুনল না। আজ একটা জরুরি কাজের জন্য মেহনুরকে ঈশান বারবার বাসায় ডাকছিল। দুপুরে লাঞ্চের সময় একটা সারপ্রাইজ আছে বলে ওকে বাসায় আসতে বলে, কিন্তু মেয়েটা আসবে বলেও আসছিল না। অনেকবার কল করলেও, অনেকভাবে মেয়েটাকে বাসায় আসতে বললেও শুধু বললেও আসছি, হাসছি করে সেই সন্ধ্যা পার করে দিল। তারপর যখন বাসায় আসলো, দেখলো পুরো বাসাটা নীরব। মেহনুর রুমে আসলো, দেখলো ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা গোসল সেরে এসে তারপরে ব্যালকনিতে যেতেই তখন ঈশান একবার ওর দিকে তাকিয়ে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেহনুর চুল মুছছিল। ঠিক তখনই ঈশান রুমের দিকে চলে যেতে গেলে মেহনুর ওর একটা হাত ধরে ফেলে আর বলতে আরম্ভ করে, কী হয়েছে শোনো? এমন রাগ করে আছো কেন? আর আমাকে ইগনোর করে কোথায় যাচ্ছ? কই, বউকে কাছে পেলে এখন একটু আদর করবে তা না? হয়েছে আপনার এমন আদি খেতে দেখানো, তাহলে আমি এবার যাই। কি বলছো এগুলো শোনো? তুমি রাগ করে আছো তাই না? কি হয়েছে আমাকে বলো বেবি। না, কিছু হয়নি। আর কি হওয়ার বাকি আছে? সব কিছু তো আপনার কাছে মজা মনে হলো, খেলার পুতুল মনে হলো। বিয়ের আগে আপনি কি বলেছিলেন আর কি করলেন? বিয়ের পর তো অনেকবার বলেছেন, তারপরেও নিজের কথা কখনো রাখতে পেরেছেন? সরি শোনো, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আসলে কাজের চাপটা এতই যাচ্ছে যে। হ্যাঁ, কাজের চাপ এত যাচ্ছে যে এখন আর হাজব্যান্ডকেও মনে থাকে না, হাজব্যান্ডের কথা রাখতে ইচ্ছা করে না, তাই তো? জান পাখি, এমন করে বলতে হয় না, জানো না তুমি এমন করে কথা বললে আমার কষ্ট হয় বেবি। বিয়ের 6টা মাস হয়ে গেল, আপনি এই পর্যন্ত আমার কোন কথাটা রাখতে পেরেছেন একটাবার বলবেন? আজকে এতবার করে রিকোয়েস্ট করলাম, শুধু পায়ে ধরা বাকি রেখেছি। এখন কি আপনাকে সেটাও করে দেখাতে হবে? আপনাকে এত করে বলার পরও আপনার কাছে আমার কথাগুলো মজা মনে হলো, যার জন্য আপনি বাসাতেই আসেননি, তাই তো? তুমি এমন করে রাগ করছো কেন শোনো? আমি তো বলছি আমার ভুল হয়েছে, আর কখনো। না, আপনার কোনো ভুল হয়নি, ভুল আমার হয়েছে যে একটা পুলিশ অফিসার মেয়েকে আমি বিয়ে করেছি, যে জব ছাড়া কিছুই বোঝে না। বাসায় আসলে যার হাজব্যান্ডের উপর ভালোবাসাটা উপচে পড়ে, তাই তো? একটা হাজব্যান্ড যখন তার স্ত্রীকে সময় দিতে পারে না, তখন তার ওয়াইফের 1000 টাকার প্রশ্ন থাকে আর 1000টা অভিযোগ থাকে। আর আমি আপনাকে এত করে বলছি, তারপরও আপনি একটাবার বাসায় আসলেন না। বারবার বাসায় আসার কথা বলছো, কি হয়েছিল সেটা তো বলবে। আমি নিজের জন্য বলিনি মেহনুর, আমি তোমার জন্যই বলেছিলাম। কারণ তোমার আব্বু আম্মু আর বোন এসেছিল তোমার সাথে লাঞ্চ করবে বলে। আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি যে আজকে তোমার বার্থডে। তুমি আমার কথাটাই যেখানে মনে রাখো না, আর সেখানে বার্থডের কথাটা যে কিভাবে মনে রাখবে আমি সেটা ভেবে পাচ্ছি না। যাই হোক, আমার তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। তুমি যেমন নিজের কাজ নিয়ে পড়ে থাকো তেমনিই থাকো।
সারাদিন একটাবার আমাকে কল দিতে ইচ্ছা করে না তোমার। মনে হয় দিন শেষে রাতে হাজব্যান্ডের কাছে এসে ফিজিক্যালি ইন্টিমেট হবো, তখন তো অনেক বেশি কাছাকাছি থাকবো। সেটাই ভালোবাসা, তাই না? একটা সম্পর্কে এসব ছাড়া অন্য কিছু চাই মেহনুর। মানসিক শান্তির প্রয়োজন হয়, তেমনি আমারও কিছু চাই। সারাক্ষণ আমি এগুলো ভাবি না মেহনুর। আমি ভাবি তুমি আমার পাশে থাকবে, আমার কাঁধে মাথা রাখবে। আমি তোমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিব। সারাক্ষণ আমি আর এই ভয়টা নিয়ে থাকতে চাই না। আমি আর এসব নিতে পারবো না। মানে কি বলছো তুমি ঈশান? তুমি খুব ভালো করেই জানো যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না। আমি সরাসরি বলছি, হয় তুমি এই চাকরি ছাড়বে, আর না হলে আমাকে ছাড়বে আর আমার পরিবারকে। ঈশানের কথাতে মেহনুর অসহায়ভাবে তাকিয়ে থেকে কিছু বলতে যাবে, তার আগেই ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিল। বলতে লাগলো, আমি অনেক ভেবে দেখেছি, তোমার এই চাকরিটাই তোমার কাছে সব। আমার ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নেই। তুমি বিয়ের পর থেকে শুধু আমাকে হাজারটা প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছ। তোমার বয়স কত হলো খেয়াল আছে? একটা বেবির জন্য আমি প্রথম দিন থেকে ট্রাই করছি, আর তুমি নিজেই সেখানে নিতে চাইছো না। একটা বেবির জন্য মানুষ কত আফসোস করে, কত কান্নাকাটি করে, আর তুমি কিনা সেখানে নিজেই মা হতে চাও না। এত বোঝানোর পরেও তুমি চাকরির জন্য এত বেশি সিরিয়াস। কি আছে এই চাকরিতে? দিন শেষে তো আমারও ভয় হয়। আমি আর এই ভয়ে থাকতে পারছি না। তুমি ডিভোর্সের কথা বলছো? তোমার যদি তাই মনে হয়ে থাকে তাহলে সেটাই। আমি এত ভয় নিয়ে বাঁচতে পারবো না, কারণ আমার দিন শেষে মনে হয় আমি তোমাকে হারাবো। এই ভয়ে সারাক্ষণ থাকার চেয়ে একবারে ভয়টা শেষ হয়ে যাওয়াই ভালো হয়। হয় তুমি চাকরিটা ছাড়বে, আর নাহলে আমাকে। আর আর যদি মনে হয় যে ডিসিশন নিতে পারছো না, তো কালকে থেকে তোমার যা খুশি তুমি তাই করতে পারো। আমি সবটা বুঝে যাব। আমি আর তোমাকে কোনো কথা বলতে চাই না, ব্যাস। মেহনুরের হাত থেকে টাওয়েলটা পড়ে গেল। ডিভোর্সের কথা শোনার সাথে সাথে মেয়েটা তাড়াহুড়ো করে এসে ঈশানের মুখের দুপাশে হাত রাখলো, কেঁদে ফেলল। ঈশান নিজেকে জোর করে ছাড়িয়ে নিতে গেলে মেহনুর বলতে লাগলো, বেবি তুমি আমার কথা বলতে পারলে? তুমি এরকম করে বললে আমার কষ্ট হয়, বোঝো না? প্লিজ রুনা, এরকম করে বলো না। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আর কখনো এমনটা হবে না। প্লিজ তুমি এই ডিভোর্সের কথা আর বলো না। তুমি কি করে বলতে পারলে? হ্যাঁ, আমি তোমার কথা রাখতে পারিনি, কিন্তু আমি তো দিন শেষে শুধু তোমায় ভালোবাসি। জান, তোমাকে কতটা ভালোবাসি তুমি সেটা জানো। তাহলে কি করে থাকবো আমি তোমাকে ছাড়া, বলো? তাহলে আমি কি করে থাকবো একটাবার ভাবতে পারছেন না? সেদিনের মতো যদি কোনো বিপদে পড়েন, যদি তেমন কিছু হয়ে যায়, আপনার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমি কি 8-10টা পুরুষের মতো যে বউয়ের কিছু হয়ে গেলেই অন্য মেয়েকে বিয়ে করে আসব, তাকে আগের মতো ভালোবাসতে আরম্ভ করব? আপনি বুঝতে পারেন না আমার মনের অবস্থা কি হয় যখন এত রাত করে যখন বাসায় ফিরেন। হাজারবার কল করার পরেও যখন আপনি কল রিসিভ করেন না, তখন বুকের ভেতরটা ছিঁড়ে যায়। আপনাকে আমি বোঝাতেই পারি না আমি ঠিক কতটুকু টেনশনে থাকি। আপনাকে আমার কথা চিন্তা করতে হবে না, একটাবার নিজের আব্বু আম্মুর কথা তো চিন্তা করেন। তাদের কথাটাই আপনি ভাববেন না, তাহলে আমার কথাটা আপনার মনে পড়ে কি করে? যাই হোক, আমি আর এসব নিয়ে আপনার সাথে কোনো সিনক্রেট করতে চাইছি না। আপনার যা খুশি করবেন। আর কালকে থেকে যদি এই রুটিন দেখি, তাহলে আমি আমার উত্তর পেয়ে যাব। আর আপনি চাইলে নিজের মতো করে চলতে পারেন, কারণ আপনি মেয়ে মানুষ, তো আপনার স্বাধীনতা খুব বেশি প্রয়োজন। অতিরিক্ত স্বাধীনতা যে ভালোবাসার মানুষগুলোর মাঝে দূরত্ব তৈরি করে, আমি সেটা খুব ভালো করেই বুঝে গেছি। ঈশান কথাগুলো বলে মেহনুরের হাতটা সরিয়ে দিয়ে রুমের দিকে চলে যেতে গেলে মেহনুর ওর হাতটা শক্ত করে চেপে ধরল। তারপর ছেলেটাকে নিজের দিকে ফিরিয়েই ওকে জাপটে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ড নিশ্চুপ। তারপর মেহনুর ঈশানের শার্টটা 2 হাতে খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না করেই বলতে লাগলো, বেবি আমি কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। আমি তো শুধু তোমায় চাই। আমি ভুল করেছি, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, তারপরেও আজকের পর থেকে আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। দেখো, আমি তোমাকে হারাতে চাই না শোনা। জীবনের প্রথম ভালোবাসা তুমি আমার, তোমাকে হারিয়ে আমি যে পাগল হয়ে যাবো জানটা। আচ্ছা আমি কথা দিচ্ছি, আমি তোমার সব কথা শুনবো। আপনি আমার কোনো কথাই রাখতে পারবেন না। আপনি মুখে বলবেন, কিন্তু দিন শেষে আবার সেই ওয়াদা ভঙ্গই করবেন। কালকেই আপনার কথাগুলো শেষ হয়ে যাবে। না, আর কোনো কথা নড়চড় হবে না। আমি বেবি নিয়ে নেবো খুব শীঘ্রই। চাকরিটাও কালকেই ছেড়ে দেবো। দেখো, কাল থেকে আর অফিসেও যাবো না। আমার শুধু তোমাকেই চাই। এই ভালোবাসা আমি হারাতে চাই না বেবি। প্লিজ তুমি এরকম করে বলো না।
আমি কথা দিচ্ছি, আর আর কোথাও যাবো না তোমার দিকে। এখন থেকে বাসাতেই থাকবো। আব্বু আম্মুর মেয়ে হয়ে সব রাগ জেদ কমিয়ে দেবো। তোমার মিষ্টি একটা বউ হয়ে যাব, আর খুব শীঘ্রই একটা বেবির আম্মু হয়ে যাব। দেখো, আর এরকম কথা বলো না প্লিজ, প্লিজ। তুমি এমন করে বললে আমার যে খুব বেশি কষ্ট হয়। ঈশান ভাবতে পারেনি মেহনুর ওর কথাতে রাজি হয়ে যাবে। ঈশান তাড়াহুড়ো করে মেয়েটাকে ছাড়ালো, ওর চোখের পানি মুছিয়ে দিল। তারপর মেহনুরের কপালে চুমু দিতেই 2 হাতে মেয়েটা ওর শার্টের কলারটা আঁকড়ে ধরল। ঈশান আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই মেহনুর রেসপন্স করলো। 5 মিনিট পর মেয়েটাকে ছেড়ে দিতেই ও ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান আলতো করে ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। গলায় আর ঘাড়ে নাক ডুবিয়ে দিতে মেয়েটা ঈশানের চুলগুলো আঁকড়ে ধরল। মেহনুরের এরকম কথা বলার কারণ, বিয়ের পর থেকে দেখছে ছেলেটা ঠিক ওকে কতটুকু ভালোবাসে। ও যা বলে সেটাই শোনে, কিন্তু মেহনুর একটা কথাও রাখতে পারে না। মেহনুর বলেছিল কলেজের ফাঁকে ফাঁকে যেন অফিসে গিয়ে বসে ঈশান। পরদিন থেকে সেটা করেছে। বেবি নিতে সময় লাগবে তাতেও ওকে জোর করেনি। ঈশানকে পড়ালেখাটা কন্টিনিউ করতে বলেছে, তাতেও ও করেছে। কিন্তু মেয়েটা ওর একটা কথাও রাখতে পারে না। দিন শেষে ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে মানুষ সবসময়ই থাকে। তাই ঈশান এই ভয়টা নিয়ে বাঁচতে চাইছিল না। জোর করে মেয়েটাকে চাকরি ছাড়তে বাধ্য করলো। দৃষ্টিভঙ্গি যার যেমন ঠিক তেমন করেই সে কমেন্ট করবেন। ভালোবাসার সময় কাটুক ওদের। দেখা হচ্ছে কোনোদিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।